হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম নওশিন তাবাসসুম মহনা, বর্তমানে পড়াশোনা করছে ঢাকা মেডিকেল কলেজে। আজকে আমরা কোষ বিভাজন অর্থাৎ এসএসসি তৃতীয় অধ্যায়টা একদম ফার্স্ট টু লাস্ট কভার করব। এই চ্যাপ্টারটা এই কারণে ইম্পর্টেন্ট, কারণ এটার বেসিকের উপরই কিন্তু তুমি এইচএসসিতে গিয়েও কোষ বিভাজন সেকেন্ড চ্যাপ্টার পাবে। এটা থেকে তুমি মেডিকেল অ্যাডমিশনেও কোয়েশ্চেন পাবে, ভার্সিটির অ্যাডমিশনেও কোয়েশ্চেন পাবে, এবং খুবই সহজ একটা চ্যাপ্টার। একবার পড়ে ফেললে তোমার মাথায় একদম গেঁথে যাবে, এরপর তোমার পড়া লাগবে না। সো সিকোয়েন্সিয়ালি পড়তে হবে। আজকে আমরা পড়ার সময় আমি তোমাদেরকে টপিকগুলো এক্সপ্লেইন করব, এবং আমি তোমাদের এই যে রিসেন্ট টেস্ট পেপার বা টেস্ট কোয়েশ্চেন্সগুলো আসলো, ওখানকার টেস্ট পেপারের কোয়েশ্চেন, তো বোর্ড কোয়েশ্চেন, ওগুলো থেকে একটা লিস্ট রেডি করেছি যে কোন কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসতেছে বা কোন টপিকের কোয়েশ্চেন আসতেছে। সো আমি টপিকগুলো ডিসকাস করার সময় কিন্তু বলে দিব যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতেছে। সো উইদাউট এনি ফার্দার অ্যাডিউ, লেটস গেট স্টার্টেড। প্রথমেই আসা যাক, কোষ জিনিসটা কি। কোষ আমরা জানি এটা খুবই সহজ একটা জিনিস। কোষ হচ্ছে গিয়ে জীবের দৈহিক, আমরা 2 নাম্বার চ্যাপ্টারে পড়ে আসি কোষ কি। কোষ হচ্ছে গিয়ে জীবের গাঠনিক ও জীবদেহের গাঠনিক এবং কার্যিক একক, জীবদেহের গাঠনিক ও কার্যিক একক। এখন এই কোষ বিভাজিত, এটা আমরা অলরেডি কোথায় পড়ে আসছি? চ্যাপ্টার 2তে পড়ে আসছি, জীবকোষ ও টিস্যুতে। এই কোষটায় অনেকবার বিভাজিত হয়ে, এটা যে বিভাজিত হয়ে জীবের দেহের বৃদ্ধি ঘটবে, এটা খুবই স্বাভাবিক একটা পর্যায়। এবং কিছু কিছু জীব আছে আমরা দেখব যাদের দেহ একটা মাত্র কোষ দিয়ে গঠিত। এমন অনেক জীব আছে যাদের দেহ একটা মাত্র কোষ দিয়ে গঠিত, একটা মাত্র কোষ দিয়ে গঠিত। এখন এই যে একটা মাত্র কোষ দিয়ে গঠিত, তাদেরকে আমরা কি বলছি? তাদেরকে আমরা এককোষী জীব বলতেছি। এককোষী জীব বা ইউনিসেলুলার লিভিং বিংস। ইউনিসেলুলার লিভিং বিংস এক্সাম্পল কি হতে পারে? ব্যাকটেরিয়া হতে পারে, অ্যামিবা হতে পারে। এরা কি, ওদের দেহ একটা মাত্র কোষ দিয়ে গঠিত হয়। তাহলে ওদের কোষ বিভাজনের দরকারটা কি? কারণ ওদের তো একটা কোষ থেকে আরও অনেকগুলো কোষ দিয়ে দেহ তৈরি হতে পারবে না। ওরা কোষ বিভাজনের মাধ্যমে এককোষী জীব, একটা এককোষী জীব থেকে আরও অনেকগুলো অসংখ্য এককোষী জীব তৈরি করে, অর্থাৎ এদের প্রজননটা সম্পন্ন হচ্ছে। অর্থাৎ একটা ধরে এই হচ্ছে কি আমার একটা কোষ, একটা এককোষী জীব থেকে শুরু করে অসংখ্য এককোষী জীব সৃষ্টি করতেছে। এটা হচ্ছে তোমার এককোষী জীবের ক্ষেত্রে বা ইউনিসেলুলার লিভিং বিংসের ক্ষেত্রে। তোমাদের কিন্তু ক নাম্বারের প্রশ্ন আসবে যে এককোষী জীব কাকে বলে, উদাহরণগুলো কিন্তু এমসিকিউতে তোমরা পাবে। এবার আসা যাক বহুকোষী জীব। তাহলে আমরা কাদেরকে বলতেছি? বহুকোষী জীব আমরা কাদেরকে বলতেছি? বহুকোষী জীব হচ্ছে যেমন মানুষ, বটগাছ, তিমি মাছ। এদের ক্ষেত্রে এদের দেহ একাধিক কোষ দিয়ে গঠিত। আচ্ছা, এদিক দিয়ে আমার হাতায় লেগে মার্ক হয়ে যাচ্ছে। যাদের দেহ একাধিক কোষ দিয়ে গঠিত, যাদের দেহ একাধিক কোষ দিয়ে গঠিত, যেটাকে আমরা মাল্টি সেলুলার লিভিং বিংসও বলতেছি। মাল্টি সেলুলার লিভিং বিংস, মাল্টি সেলুলার লিভিং বিংস বলতেছি। আচ্ছা, এখন এই যে বহুকোষী জীবদেহ, এদের দেহটা শুরু হয় বা এদের জীবনের সূচনা হয় কোথা থেকে? ওদের জীবনের শুরু কিন্তু ওই একটা মাত্র কোষ কিংবা জাইগোট থেকে শুরু হয়। বহুকোষী জীব কিংবা মাল্টিসেলুলার জীবের জীবন কিন্তু জাইগোট থেকে শুরু হচ্ছে। জাইগোট জিনিসটা কি? জাইগোট জিনিসটা সম্পর্কে আমরা মিওসিস কোষ বিভাজন যখন পড়বো তখন আরও ইন ডিটেলস আলোচনা করব, কিন্তু এখানে বলে রাখা ভালো মেইনলি হচ্ছে জাইগোট হচ্ছে গ্যামেট, পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলিত হয়ে তৈরি করে। এখন এই পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেট জিনিসটা কি? এই পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেট জিনিসটা জানার জন্য আমি আরেকটা জিনিস, আমার আজকে বারবার হিজাবের এই যে সুতাগুলো এসে বোর্ডে লেগে যাচ্ছে। সো আমরা কোষ যখন পড়েছিলাম, কোষের প্রকারভেদ, তখন কিন্তু আমরা একটা জিনিস পড়েছিলাম যে কোষ হচ্ছে 2 ধরনের হয়। একটা হচ্ছে দেহকোষ আর আরেকটা হচ্ছে জনন কোষ, অর্থাৎ সোম্যাটিক সেল এবং জার্ম সেল বা গ্যামেটিক সেল। সো এই যে জনন কোষটা আছে, জনন কোষ আর দেহকোষের মধ্যে পার্থক্যকে আমরা বলি, দেহকোষ হচ্ছে জীবের দৈহিক বৃদ্ধিতে অংশগ্রহণ করে, আর জনন কোষ প্রজনন বা রিপ্রোডাকশনে অংশগ্রহণ করে। এখন দেহকোষের আমরা জানি যে আমরা 2 নাম্বার চ্যাপ্টারে এটাও পড়ে আসছি যে দেহকোষের মধ্যে ক্রোমোজোম থাকে। ক্রোমোজোম জিনিসটা সম্পর্কে পড়ছি আমরা, নিউক্লিয়াস সম্পর্কে পড়ছি। এখন ক্রোমোজোমের মধ্যে আসলে কি থাকে? ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, যেটার মাধ্যমে বংশ পরম্পরায় বৈশিষ্ট্য এক বংশধর থেকে অন্য বংশধরে সঞ্চারিত হয়, অর্থাৎ পিতামাতা থেকে তার সন্তান সন্ততিতে এই বৈশিষ্ট্যগুলো চলে যায়। অর্থাৎ
আঙ্কেল দেখতে, তোমার আব্বু দেখতে যে তোমার দাদা দাদুর মতো, তোমার আম্মু দেখতে তোমার নানানোর মতো, তুমি দেখতে আঙ্কেল আন্টির মতো, এই জিনিসটা কিসের মাধ্যমে আসতেছে? এটা হচ্ছে তোমার ক্রোমোজোমের মধ্যে আছে। সো এই ক্রোমোজোমের মধ্যে বৈশিষ্ট্যগুলো কিভাবে আসছে? এর মধ্যে ডিএনএ আছে, আমরা ক্রোমোজোম নিয়ে পড়ে আসছি, ডিএনএ নিয়ে আরও ডিটেলস আমরা জেনেটিক্সের চ্যাপ্টারে পড়বো, আর তোমাদের ওই চ্যাপ্টারটা হ্যাঁ তোমাদের তো ওটা আছেই। সো কি বলছি আমরা, যে দেহকোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা 2n সংখ্যক থাকে। 2n মানে হচ্ছে পূর্ণ সংখ্যক ক্রোমোজোম সংখ্যা থাকবে। অর্থাৎ এখানে ক্রোমোজোম সংখ্যার যেমন মানুষের ক্ষেত্রে আমরা যদি বলি, মানুষের ক্ষেত্রে বললে মানুষের মধ্যে 46টা ক্রোমোজোম বা 23 জোড়া ক্রোমোজোম থাকে। এই 23 জোড়া ক্রোমোজোমের একটা আসে বাবার থেকে, একটা আসে একটা আসে মায়ের থেকে, প্রতি জোড়া, প্রত্যেকটা জোড়া। এটা হচ্ছে প্রতি জোড়ার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা জোড়া, 23টা জোড়া না, প্রতিটা জোড়ার একটা আসবে বাবার থেকে, একটা আসবে মায়ের থেকে। সো এই যে জোড়া গঠন করতেছে, জোড়া গঠন করে এই 2n সংখ্যক ক্রোমোজোমের অবস্থাটাকে আমরা বলছি ডিপ্লয়েড অবস্থা। 2n সংখ্যক ক্রোমোজোমের এই অবস্থাটাকে আমরা বলতেছি ডিপ্লয়েড অবস্থা। ডিপ্লয়েড অবস্থা হচ্ছে 2n সংখ্যক ক্রোমোজোম। এই 2n সংখ্যক ক্রোমোজোম থেকে যখন ক্রোমোজোম যখন অর্ধেক হয়ে যায়, ক্রোমোজোম সংখ্যা যখন অর্ধেক হয়ে n সংখ্যক ক্রোমোজোম হয়ে যাবে, অর্ধেক হয়ে গেছে, এটা হয়ে যাবে কি, এইটা তখন হয়ে যাবে আমার জনন কোষ। জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক থাকতেছে। কেন বলো তো? কারণ জনন কোষটাকে, এটাকে আমরা গ্যামেটও বলে থাকি, এরা গ্যামেট মেইনলি হচ্ছে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক বিশিষ্ট প্রজননে, যৌন প্রজননে অংশগ্রহণকারী কোষ, এবং এরা কি করে, পুং এবং স্ত্রী গ্যামেট মিলিত হয়। n সংখ্যক ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট কোষ, আরেকটা n সংখ্যক ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট কোষ, এরা দুইটা মিলিত হয়ে আবার 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ সৃষ্টি করে। অর্থাৎ নতুন যেই জীবটা তৈরি হয়, নতুন যেই বাচ্চাটা উৎপন্ন হয় বা জন্ম নেয়, তার ক্রোমোজোম সংখ্যা কিন্তু আবার 2n সংখ্যকই থাকতেছে। এক্ষেত্রে দেখো, যদি 2n না হতো, এটা তোমরা পরেও আমরা সামনে আবার পড়বো, দেখো এখানে যদি ক্রোমোজোম সংখ্যা অর্ধেক না হতো, ধরো এই অর্ধেকটা হলো না, এই অর্ধেক না হয়ে জনন কোষেও ক্রোমোজোম সংখ্যা 2n থাকলো, তাহলে সমস্যা কি হতো? ধরো বাবার জনন কোষ, মায়ের জনন কোষে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, বাবার জনন কোষে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, তাহলে সমস্যাটা কি হতো জানো? এই 2n সংখ্যক ক্রোমোজোম দুইটা যখন মিলিত হতো, ওরা মিলিত হয়ে 4n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জীব তৈরি করতো। এখন প্রত্যেকটা জীবের ক্রোমোজোম সংখ্যা কিন্তু নির্দিষ্ট। সকল মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কত জানো? 46, সকল মানুষের 46। আবার সব পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা, মানে একই প্রজাতির সব পেঁয়াজের সংখ্যা, ক্রোমোজোম সংখ্যা কিন্তু 16। এই ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট থাকা কেন গুরুত্বপূর্ণ? কেননা ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, আরএনএ থাকে, প্রোটিন থাকে, বিভিন্ন জিনিসপত্র থাকে, এগুলোর মধ্যে যদি পরিবর্তন আসে, এই পরিবর্তন আসলে কি হয়ে যায়? আমূল চেঞ্জ হয়ে যায়, আমূল পরিবর্তন চলে আসে। কেননা ক্রোমোজোমের মধ্যে বৈশিষ্ট্য সঞ্চারিত থাকে। যদি ক্রোমোজোম সংখ্যা মানে একটা 19-20 হয় বা একটু বেশি কম হয়ে যায়, তাহলে ওই প্রজাতির মধ্যে এত চেঞ্জ হয়, ওই প্রজাতি বংশ পরম্পরায় টিকে থাকতে পারে না। তাহলে চিন্তা করে দেখো, যদি 2n মিলে 4n হতো, তাহলে কি প্রজাতির অস্তিত্ব টিকে থাকতো? টিকে থাকতো না। এই যে প্রজাতির অস্তিত্ব টিকে থাকতো না, এই প্রশ্নটাই তোমরা পাবে এই চ্যাপ্টারের শেষের দিকে মিওসিস যখন পড়বে। আমি এত কিছু কেন বললাম? এত কিছু বলার মূল কারণ হচ্ছে এই যে তোমার গ্যামেট, স্ত্রী গ্যামেট আর পুং গ্যামেট, এই দুইটা মিলিত হয়ে যে 2n সংখ্যক নতুন কোষটা তৈরি করে, এটাকে আমরা আসলে বলি জাইগোট। জাইগোট জিনিসটা বলার জন্য এত কিছু বলা। অর্থাৎ বহুকোষী জীব যারা আছে বা মাল্টি সেলুলার লিভিং বিংস যারা আছে, ওদের জীবনও কিন্তু শুরু হচ্ছে একটা মাত্র কোষ কিংবা জাইগোট থেকে। জাইগোট তৈরির সময় একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু মিলিত হয়। যেহেতু শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হচ্ছে, এখানে কি হচ্ছে, আমাদের একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু মিলিত হচ্ছে, মিলিত হয়ে কি তৈরি করছে? মিলিত হয়ে জাইগোট তৈরি করছে। এই জাইগোটটাকে অনেক সময় নিষিক্ত ডিম্বাণু বলা হয়, কারণ নিষেক সম্পন্ন হয়ে গিয়েছে, ফার্টিলাইজেশন সম্পন্ন হয়েছে, এই জন্য জাইগোটকে অনেক সময় নিষিক্ত ডিম্বাণু বলা হয়। এই প্রশ্নটা তোমাদের অনেক সময় এমসিকিউতে আসে, নিষিক্ত ডিম্বাণুর অপর নাম কি, অনেক সময় এমসিকিউতে আসতে পারে। সো মূল কথা হচ্ছে, বহুকোষী জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ বা জাইগোট থেকে। এই জাইগোটই বারবার বিভাজিত হতে 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 বিশাল দেহি
জীব তৈরি করে। কেননা একটা জীব যখন ধরো একটা ছোট বাচ্চা, ও তখন কত ছোট থাকে না, তারপরে ধীরে ধীরে বড় হয় না। এটা বড় হচ্ছে কিভাবে? কারণ ওর দেহের মধ্যে কোষ বিভাজন সম্পন্ন হচ্ছে। তাহলে আমরা দেখলাম কোষ বিভাজন কেন গুরুত্বপূর্ণ? দৈহিক বৃদ্ধির জন্য। কোষ বিভাজন কেন গুরুত্বপূর্ণ? দৈহিক বৃদ্ধির জন্য। দৈহিক বৃদ্ধির জন্য। এছাড়া কোষ বিভাজন কিসের জন্য প্রয়োজন? এককোষী জীবে কি হয়েছিল বলো তো? প্রজনন হয়েছিল না? একটা এককোষী জীব থেকে অনেকগুলো এককোষী নতুন এককোষী জীব তৈরি হয়েছে, তাহলে প্রজননের জন্য গুরুত্বপূর্ণ। আবার তোমাদেরকে আমি একটু আগে দেখেছিলাম না যে 2n থেকে n সংখ্যক ক্রোমোজোম হয়, এটাও কিন্তু কোষ বিভাজনের মাধ্যমে হয়। সো এটা কিন্তু কি করে? প্রজননেও সহযোগিতা করে। তারপর তোমার এখানে তুমি এটাও বলতে পারো যে এই যে 2n থেকে n হচ্ছে, এই জন্যই কিন্তু প্রজাতির মধ্যে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকতেছে। ধ্রুব মানে কি? কনস্ট্যান্ট থাকতেছে। অর্থাৎ এই যে 2n থেকে n সংখ্যক মানে অর্ধেক হয়েছে, এই জন্য বাবা মায়ের দুইটা জনন কোষ যখন মিলিত হয়েছে, তখন নতুন কোষটা উৎপন্ন হচ্ছে, ওর ক্রোমোজোম সংখ্যাও 2n থাকতেছে। দেখো, যদি এই ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক না হতো, অর্ধেক না হয়ে 2nই থাকতো, তাহলে নতুন দুইটা 2n সংখ্যক কোষ মিলিত হয়ে 4n তৈরি করত এবং প্রজাতির অস্তিত্ব বিলীন হয়ে যেত। তাহলে কি হয়? ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখতে সহযোগিতা করে। ক্রোমোজোম ধ্রুব রাখতে সহযোগিতা করতেছে। ক্রোমোজোম সংখ্যা প্রজাতির মধ্যে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখতে সহযোগিতা করতেছে। তাহলে আমরা কোষ বিভাজনের কি কি জিনিস আছে সেটা আমরা দেখলাম, যে কোষ বিভাজন কি করতেছে? কোষ বিভাজনের মাধ্যমে পুং এবং স্ত্রী গ্যামেট সৃষ্টি হচ্ছে। গ্যামেট মানে কি? জনন কোষ, তাই না? জনন কোষ বললাম। এবং দেখো, এই যে গ্যামেটগুলো আছে, এদের ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে। এই যে অর্ধেক হচ্ছে, 2n থেকে n সংখ্যক হচ্ছে, এটা কিন্তু কোষ বিভাজন বা সেল ডিভিশনের মধ্যে হচ্ছে, মাধ্যমে হচ্ছে আর কি। সো দেখো, জীবের বৃদ্ধি এবং প্রজননের উদ্দেশ্যে কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে থাকে। তাহলে জীবের বৃদ্ধিও গুরুত্বপূর্ণ, প্রজননও গুরুত্বপূর্ণ, এবং এই দুইটার জন্য কোষ বিভাজন হয়ে থাকে। এখন জীবদের দুইটা গুরুত্বপূর্ণ কোষ বিভাজন আছে। দুইটা গুরুত্বপূর্ণ কোষ বিভাজন কি কি? একটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, যেটার মাধ্যমে মূলত দৈহিক বৃদ্ধিটা হয়ে থাকে। দৈহিক বৃদ্ধি হয়ে থাকে। ওই যে বললাম, একটা মাত্র কোষ দিয়ে বহুকোষী জীবের জীবন শুরু হয়, তারপর ওটা অনেকবার বিভাজিত হতে হতে বিশাল তিমি মাছ বা বিশাল একটা হাতি বা একটা ছোট্ট বাবু থেকে এত বিশাল বিশাল মানুষ তৈরি হয়ে যাচ্ছে। কিসের মাধ্যমে? মাইটোসিস কোষ বিভাজন বারবার হতে হতে ওই জাইগোটটা অনেকগুলো কোষ তৈরি করে। আরেকটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। এই মিওসিস কোষ বিভাজনটা মূলত কি জানো? ওই যে একটু আগে তোমাদেরকে আমি দেখালাম না যে 2n সংখ্যক ক্রোমোজোম থেকে n সংখ্যক ক্রোমোজোম হচ্ছে, এটাই হচ্ছে মূলত মিওসিস কোষ বিভাজন। এটা নিয়ে আমরা একটু পরে পড়ছি। আমরা এসএসসি লেভেলে মাইটোসিসের প্রত্যেকটা ধাপ একদম পুঙ্খানুপুঙ্খভাবে শিখতে হবে। কেননা তোমাদের সিকিউ প্রশ্ন যদি বলি, এই যে আমি একটা লিস্ট বানিয়েছিলাম, এই লিস্টের মধ্যে বেশিরভাগ গ নাম্বারের প্রশ্ন এরকম আসে যে উদ্দীপকে হয়তো কোষ বিভাজনের কোনো একটা পর্যায়ের ছবি দিয়ে দেওয়া রয়েছে, এরপর তোমাকে বলবে যে উদ্দীপকে যেই পর্যায়ের ছবি দেওয়া আছে তার পূর্ববর্তী পর্যায় বা তার পরবর্তী পর্যায় বা সেই পর্যায়েরই কি কি ঘটনাবলী হয় সেটা তোমাকে ব্যাখ্যা করতে বলবে ছবি সহকারে, অথবা বলতে পারে পুরোপুরি মাইটোসিস কোষ বিভাজনটা ছবি সহকারে ব্যাখ্যা করতে। সো এই প্রশ্নটা কিন্তু অনেক কমনলি পাবো, তো ওটা আমরা ওখানে ফোকাস করব। এছাড়াও আমরা আরও কিছু প্রশ্ন পাবো, এটা আমরা পড়ার পাশাপাশি আমি তোমাদেরকে জানাচ্ছি। সো মাইটোসিস কোষ বিভাজন যেটা আছে, এইটা বাদেও আরেকটা কোষ বিভাজন আছে, এটা তোমাদের বইয়ে ওভাবে মেনশন না থাকলেও তোমাদের পরবর্তী যেহেতু লাগবে, এই জন্য আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস মানে হচ্ছে মাইটোসিস না, এটা মূলত নিম্ন শ্রেণীর জীব যেমন অ্যামিবা, ব্যাকটেরিয়া, এদের মধ্যে হয়ে থাকে। ব্যাকটেরিয়ার একটা বিভাজন আছে, সেটাকে আমরা বলি দ্বিবিভাজন। সেটাকে আমরা কি বলছি? দ্বিবিভাজন। দ্বিবিভাজন, এই যে ব্যাকটেরিয়ার দ্বিবিভাজনটা, এই দ্বিবিভাজনটা অনেকটা অ্যামাইটোসিসের মতো, অনেকটা অ্যামাইটোসিসের মতো। এইটা তোমরা এইচএসসিতে উঠে ওটার ছবিগুলো শেখা লাগে। আমি তোমাদেরকে এই পর্যায়ের জন্য হালকা একটু ডিসক্রাইব করে দিচ্ছি। এটা মেইনলি আমরা নিম্ন শ্রেণীর জীবে পেয়ে থাকি। এখানে কোনো জটিল মাধ্যমিক পর্যায়ে নাই, মানে কোনো কমপ্লেক্স ইন বিটুইন স্টেপস নাই, কোনো জটিল মাধ্যমিক পর্যায়ে নাই, জটিল মাধ্যমিক পর্যায় নাই। এখানে কি হয় জানো? মূলত হচ্ছে, ধরো এটা একটা নিম্ন শ্রেণীর জীব, ওর মধ্যে কি হবে? ওর ভিতরে
ধীরে ধীরে কোষ ঝিল্লিটা ভিতরের দিকে ঢুকতে থাকবে, এভাবে খাঁজ সৃষ্টি হয়ে এটা ভিতরের দিকে ঢুকতে থাকবে। আমি তোমাদেরকে বিভিন্ন কালার দিয়ে দেখাচ্ছি, এই যেভাবে খাঁজ সৃষ্টি হয়ে ভিতরের দিকে ঢুকতে থাকবে। এক পর্যায়ে কি হবে, এক পর্যায়ে দুইটা কোষ আলাদা হয়ে যাবে, খাঁজটা মিলিত হয়ে দুইটা কোষ আলাদা হয়ে যাবে। ধরো এটা বিশাল একটা কোষ, ভিতরে খাঁজ সৃষ্টি হয়েছে, হতে 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 দুইটা কোষ আলাদা হয়ে গেল। আমি একটু ক্যামেরার সামনে এসে দেখাই, তাহলে হয়তো বুঝতে সুবিধা। দেখো এটা বিশাল একটা কোষ, ভিতরে একটা খাঁজ সৃষ্টি হলো, খাঁজ সৃষ্টি হলো, হতে হতে দুইটা কোষ আলাদা হয়ে গেল। এটা মূলত হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। তোমাদের অ্যামাইটোসিসের এর চেয়ে বেশি খুব একটা লাগে না, এই জন্য আমি ইন ডিটেলস যাচ্ছি না। তো অ্যামাইটোসিস কোষ বিভাজনের পর আমাদের এখন মাইটোসিস কোষ বিভাজন যেহেতু পড়বো, মাইটোসিস কোষ বিভাজন, ধরো তোমার একটা কি বলতে পারো, একটা সরকারি নাম আছে বা একটা গভর্নমেন্ট ডকুমেন্টসের যে নামটা আছে, অনেকের আবার বাসায় একটা ডাক নাম থাকে। তো এই মাইটোসিস কোষ বিভাজনের ওর বৈশিষ্ট্য অনুযায়ী একটা নাম আছে, সেটা কি, সেইটা নিয়ে কিন্তু একটা খ নাম্বারের প্রশ্ন আসে। সেটা হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। খ নাম্বারের প্রশ্ন আসে কেন মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন বা ইকুয়েশনাল সেল ডিভিশন বলছে। এছাড়াও তোমরা যখন মাইটোসিস আর মিওসিস কোষ বিভাজনের পার্থক্য লিখবে, মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের পার্থক্য লিখবে, তখন কিন্তু তোমাকে এই এক্সট্রা নামটা মেনশন করা লাগবে, কারণ মিওসিসেরও একটা এক্সট্রা নাম আছে, একটা স্পেশাল নাম আছে। সো তোমরা যখন পার্থক্য লিখবে ওটাও কিন্তু একটা পার্থক্যের পয়েন্ট হবে। সো মাইটোসিস কোষ বিভাজনের আগে একটা জিনিস বলি, এই যে তোমরা পড়াশোনা করছো, তোমরা কি করছো, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, ঠিক তেমনি কোষ বিভাজনের আগে একটা প্রস্তুতি কাল থাকে, যে সময়ে ধরো বিভিন্ন কোষ উপাদানগুলো ডুপ্লিকেট হওয়া, ডিএনএর রেপ্লিকেশন হয়, প্রতিটা কাজ হতে থাকে, সেটাকে আমরা বলি ইন্টারফেস, সেটাকে আমরা বলি ইন্টারফেস, সেটাকে আমরা বলতেছি ইন্টারফেস। এটা হচ্ছে প্রস্তুতি দশা, প্রস্তুতি দশা, কোষের কোষ বিভাজনে এন্টার করার আগে প্রস্তুতি দশা। এখন মাইটোসিস কোষ বিভাজনটা এটা কাদের ক্ষেত্রে হয়ে থাকে, কোথায় হয়ে থাকে? এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আমরা মনে আছে পড়েছিলাম যে কোষ দুই ধরনের হতে পারে, একটা সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক সেল, আরেকটা হচ্ছে আদি কোষ বা প্রোক্যারিওটিক সেল। এখন সুকেন্দ্রিক বা ইউক্যারিওটিক সেলের কি হচ্ছে, এই ইউক্যারিওটিক সেলগুলো একটা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে বিভক্ত হয়ে তোমার নতুন দুইটা কোষ উৎপন্ন করে। তাহলে আমরা মাইটোসিস কোষ বিভাজনটাতে যদি দেখি, মাইটোসিস কোষ বিভাজনে মূলত কি হচ্ছে, মাইটোসিস কোষ বিভাজনে একটা মাতৃকোষ, যেই কোষটা বিভাজিত হচ্ছে সেটাকে আমরা বলি মাতৃকোষ বা মাদার সেল, এবং যেই কোষ দুইটা উৎপন্ন হচ্ছে, যারা উৎপন্ন বা প্রোডাক্ট, তাদেরকে আমরা ডটার সেল বা অপত্য কোষ বলছি, তাদেরকে আমরা ডটার সেল। এটাকে কেউ আবার কন্যা কোষ লেখো না, এটাকে অপত্য কোষ বলে, অপত্য কোষ। তো এইটার মধ্যে কি হয়, মূলত এই মাতৃকোষটা বিভিন্ন বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে নতুন দুইটা অপত্য কোষ তৈরি করে, নতুন দুইটা অপত্য কোষ তৈরি করে। এখন এই যে আমরা একটা নাম পেলাম না, সমীকরণিক কোষ বিভাজন, সমীকরণিক কোষ বিভাজন, সমীকরণিক কোষ বিভাজন, এই সমীকরণিক কোষ বিভাজন কেন বলা হচ্ছে বলো তো? সমীকরণিক কোষ বিভাজন বলা হচ্ছে কেননা এই যে মাতৃকোষটা আছে, এইটা বিভাজিত হয়ে নতুন যে দুইটা অপত্য কোষ সৃষ্টি করবে, সেই কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা, গুণাগুণ সব কিছু মাতৃকোষের অনুরূপ হবে। অর্থাৎ এই যে দুইটা অপত্য কোষ, আমি একটা কোষ থেকে, তোমাদের উদ্দীপকগুলো এরকমভাবে থাকতে পারে অনেক সময়, 2n থেকে নতুন দুইটা কোষ উৎপন্ন হয়েছে, এদের ক্রোমোজোম সংখ্যাও 2n। অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা কি থাকবে, সমান থাকবে, গুণাবলী সমান থাকবে, বৈশিষ্ট্য সমান থাকবে, সব সমান। আমি এভাবে মনে রাখতাম, আমাদের যে টিচার ছিলেন উনি বলেছিলেন যে মাইটোসিসে মনে রাখবে সব সমান, সব কিছু সমান থাকে। এছাড়া মাইটোসিস কোষ বিভাজনে আরেকটা জিনিস হয়, নিউক্লিয়াসও একবার বিভাজিত হয়, ক্রোমোজোমও একবার বিভাজিত হয়। এটা কেন বলছি, এটা আমরা যখন মিওসিস পড়বো তখন আর একটু বুঝতে পারবো, কারণ মিওসিসের ক্ষেত্রে এর চেয়ে কিছুটা ভিন্নতা কাজ করে। সো মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, ক্রোমোজোম একবার বিভাজিত হয়। এখন এই মাইটোসিস কোষ বিভাজনটা কোথায় হয়? উচ্চ শ্রেণীর উদ্ভিদ, উচ্চ শ্রেণীর প্রাণীতে হয়। উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে আমরা যদি বলি, এটা আমরা দেখতে পারবো বর্ধনশীল মূল, তারপর মূলের অগ্রভাগ, কাণ্ডের অগ্রভাগ,
এই যে জায়গাগুলো কোথায় কোথায় হচ্ছে সেটা কিন্তু তোমাদের প্রশ্নে আসে, যে উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু। ভাজক টিস্যু মানে কি, আমরা কিন্তু 2 নাম্বার চ্যাপ্টারে পড়ে এসেছি ভাজক টিস্যু হচ্ছে যেই টিস্যুতে বিভাজন ক্ষমতা সম্পন্ন কোষ রয়েছে, যেই টিস্যুর কোষগুলোর বিভাজন ক্ষমতা বিদ্যমান, যারা এখনও বিভাজিত হতে পারবে। এটার এক্সাম্পলে কি আছে, কাণ্ড এবং মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল। ভ্রূণমূল মানে, ভ্রূণ মানে কি, একটা জীবনের খুব শুরুর দশা, এমব্রায়ো, একদম বাচ্চা যখন পেটে থাকে মায়ের, তখন একদম ছোট দশাটাকে একদম মায়ের পেটে মাত্র আসছে এমব্রায়ো অবস্থা। সো ভ্রূণমূল, ভ্রূণমুকুল হচ্ছে গাছ মাত্র গজাইছে, একদম ছোট অবস্থা, জীবনের শুরুর দিকের অবস্থা, বোঝার জন্য বলছি, বোঝার সুবিধার্থে বলছি। ভ্রূণমূল, ভ্রূণমুকুল, বর্ধনশীল পাতা, মুকুল। ওই যে মুকুল ধরে না, আম গাছ দেখেছো তোমরা কেউ? আম গাছের মধ্যে মুকুল ধরে না, একটা সুন্দর গন্ধ ছড়িয়ে যায় আম ধরার আগে, ওই যে মুকুল, ওখানেও কিন্তু তোমার কি বিভাজন হচ্ছে, মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে। তাহলে আর কোথায় হয়? প্রাণীর দেহকোষে হয়, তোমার আমার দেহকোষে। ধরো আমার এখানে কেটে গেল হঠাৎ করে, সিটকিনি লাগাতে গিয়ে বা কোথাও লেগে কেটে গেল, তখন এই জায়গাটার ক্ষতস্থানটা পূরণ হতেও কিন্তু মাইটোসিস কোষ বিভাজন সহযোগিতা করে। তুমি ক্লাস 2তে থাকতে যতটুকু ছিলে, তুমি এখন আর একটু বড় হয়েছো না, এই যে দৈহিক বৃদ্ধি হচ্ছে, সেটার জন্য কিন্তু তোমার দেহকোষ বা সোমাটিক সেলে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে। তো আমরা একে ইকুয়েশনাল সেল ডিভিশন কেন বলছি, সেটার খ নাম্বারে আমরা কি লিখব, মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্থাৎ ডিএনএর পরিমাণ সমান থাকে, এবং পরিমাণে যে শুধু সমান থাকে তা না, মাতৃকোষের ডিএনএর হুবহু অনুলিপি অপত্য কোষে পাওয়া যায়। অর্থাৎ মাতৃকোষে যেভাবে ডিএনএ সব কিছু থাকে, অপত্য কোষের ডিএনএ সব কিছু সেভাবে থাকে। যদি না থাকতো, চিন্তা করে দেখো, তুমি যখন এতটুকু ছিলে তখন তোমার চোখের রং একরকম হতো, এতটুকু হয়ে যাওয়ার পর চোখের রং, হাতের রং সব চেঞ্জ হয়ে যেত। এটা কি হয়? হয় না। শুধু তোমার গ্রোথ হচ্ছে, তোমার দৈহিক বৃদ্ধি হচ্ছে। অর্থাৎ এই যে চোখের রং, হাতের, এগুলো বললাম, এটা কেন বললাম বলো তো? কারণ তোমার বা মানুষের বা জীবের সকল বৈশিষ্ট্য কিন্তু তার ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএর জিন আছে, তার বংশ পরম্পরায় সে যে জিন পাচ্ছে, সেই জিনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এখন এই মাইটোসিস কোষ বিভাজনে যদি জিনের মধ্যে চেঞ্জ চলে আসতো, তাহলে কি যত দৈহিক বৃদ্ধি হতো একদম চেঞ্জ হয়ে যেত না? সেটা কি হয়? হয় না। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্থাৎ ডিএনএ সংখ্যা সমান থাকে, এবং শুধু যে ডিএনএ সমান থাকে তা না, একদম হুবহু অনুলিপি থাকে, এই জিনিসটাই বলেছে। এখন এটা কি শুধুমাত্র উচ্চ শ্রেণীর জীবে হয়? নট রিয়েলি। এটা নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর অযৌন জননের সময় হয়। এখন আমরা যখন প্রজনন পড়ব, উদ্ভিদের প্রজনন চ্যাপ্টারটা, ওখানে দেখব প্রজনন মোটা দাগে 2 প্রকার, একটা যৌন প্রজনন, একটা অযৌন প্রজনন। অযৌন প্রজনন আর যৌন প্রজননের পার্থক্য হচ্ছে, একটাতে গ্যামেটের মিলন দরকার হয়, গ্যামেটের মিলন মানে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট মিলিত হতে হয়। পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট মিলিত হয়ে যেই প্রজননটা হয়, সেটাকে আমরা বলি যৌন প্রজনন। আর যেখানে মিলন হয় না, সেটাকে আমরা বলি অযৌন প্রজনন। সো এরকম যখন অযৌন প্রজনন হতে হয়, তখন নিম্ন শ্রেণীর জীবে আমরা মাইটোসিস কোষ বিভাজন পাই। তাহলে এই পেজের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো, এই যে এখানে আমরা একটা খ নাম্বারের প্রশ্ন পেয়েছি, তারপর এখানে আমরা 2টা এমসিকিউ পেয়েছি যে কোন জায়গাগুলোতে মাইটোসিস কোষ বিভাজন হয়ে থাকে, এবং এটা কিন্তু অনেক সময় উদ্দীপক হিসেবেও আসে, তোমাকে দিয়ে দিবে যে ক্লাসে শিক্ষক এমন একটা কোষ বিভাজনের কথা বলছিল যেটা উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগে হয়। তখন একজন শিক্ষার্থী প্রশ্ন করে যে উদ্ভিদের জনন মাতৃকোষে বা জীবের জনন মাতৃকোষে কোন কোষ বিভাজন হয়? সেকেন্ডটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। এইটা নিয়েও একটু পরে বলছি, মাথায় রেখো। সো তখন তোমার কি করতে হবে, তোমার একটা কোষ বিভাজন হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস। তখন হয়তো গ আর ঘ নাম্বারে এরকম প্রশ্ন থাকতে পারে, একটাতে থাকতে পারে অ্যানাফেজের পর্যায়গুলো বলো, আরটাতে থাকতে পারে 2টার পার্থক্য বলো। এবার তাহলে আমাদের যেহেতু প্রশ্ন নিয়ে হালকা আলোচনা হলো, এবার আমরা পরের জায়গায় যাই, মাইটোসিসের পর্যায়গুলো। এখন আমরা যে ইন্টারফেস বললাম, মাইটোসিসের মধ্যে নিউক্লিয়াসের বিভাজন হয়, আমরা নিউক্লিয়াসের কথা পড়ে এসেছি। নিউক্লিয়াসের বিভাজনকে আমরা কি বলি জানো? নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলি, এটা কেন হলো, নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস, কাইনেসিস মানে গতি বোঝাচ্ছে, চলন বোঝাচ্ছে, আর ক্যারিও বলতে কেন্দ্রিকা বুঝাচ্ছে। নিউক্লিয়াসকে অনেক সময় কেন্দ্রিকা বলি না আমরা। আর সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে জানো? সাইটোপ্লাজমের নাম দেখেই বোঝা যাচ্ছে সাইটোপ্লাজমের বিভাজনটা হবে সাইটোকাইনেসিস।
সাইটোকাইনেসিস। এখন প্রথমে জীবের মধ্যে প্রথমে ক্যারিওকাইনেসিস হয়, এরপর সাইটোকাইনেসিস হয়। ক্যারিওকাইনেসিস কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া। ধরো তোমরা অনেকে কি ওই যে ফুড রিলেটেড কিছু ফুড ফ্যাক্টরি বোধহয় বলে, ডিসকভারিতে একটা শো হতো যে বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে কীভাবে আইসক্রিম তৈরি হয়, তারপর ক্যান্ডি তৈরি হয়, চকলেট তৈরি হয়, বা বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে কাজ কীভাবে হয়। একটা জায়গা থেকে কোনো একটা জিনিস ধরো শুরু হয় এবং টানা চলতে থাকে, একটা কনজিকিউটিভ প্রসেস। যেমন ধরো যখন বৃষ্টি হয়, বৃষ্টি কি শুধু তোমার বাসার উপরে হয় নাকি ওই এলাকাটাতে হয়? একটা কন্টিনিউয়াস প্রসেস না, একটা ধারাবাহিক প্রক্রিয়া না? কোষ বিভাজনটাও একটা ধারাবাহিক প্রক্রিয়া, একটার পর একটা হতেই থাকে। কিন্তু আমরা নিজেদের বোঝার সুবিধার্থে ক্যারিওকাইনেসিসকে কয়েকটা ভাগে ভাগ করেছি। ভাগগুলো কি? আমরা 5টা পর্যায়ে ভাগ করেছি। 5টা পর্যায়ে ভাগ করেছি। প্রতিটা পর্যায়ে কি কি ঘটনা হচ্ছে, অনেকটা তুমি এটা একটা সিরিজের মতো মনে করতে পারো। তোমরা অনেকে হয়তো কোরিয়ান ড্রামা দেখো, অনেকে বিভিন্ন সিরিজ দেখো, মুভি দেখো, এখন তো সবাই মোটামুটি নাটক দেখে, তো বা না দেখলেও ভালো, বা বই পড়ো অনেকে, বইয়ের মধ্যেও কিন্তু বইয়ের ফার্স্ট পার্ট থাকে, সেকেন্ড পার্ট থাকে। হ্যারি পটার যারা পড়েছো, 8টা বই আছে। সো এরকমভাবে আমাদের 5টা পর্যায়ের কোন পর্যায়ে কি কি ঘটনা হচ্ছে সেটা মাথায় রাখতে হবে। কি কি পর্যায়ে আছে আমরা যদি সেটা একটু দেখি। আমাদের আছে প্রোফেজ, প্রথমটা হচ্ছে প্রোফেজ। তোমরা এটা নিজেরাও এমনভাবে লিখে ফেলবে যেন একটা পেজে 5টা ধাপ লিখবে, 5টা ধাপের মূল মূল কী কী কাজ হচ্ছে ওই একটা পেজে যাতে এঁটে ফেলতে পারো, তাহলে পরীক্ষার আগে তোমার একটা রিভিশন নোট তৈরি হয়ে যাবে। প্রোফেজ আছে, এরপর আছে প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ, এরপর আছে মেটাফেজ, এরপরে আছে অ্যানাফেজ, অ্যানাফেজ, এবং সর্বশেষে টেলোফেজ। এখন এই প্রত্যেকটার এক একটা মানে আছে। প্রো মানে কি? আমরা যখন প্রোক্যারিওটিক সেল বলি আদি, মানে প্রথম। প্রোফেজটা হচ্ছে প্রথম পর্যায়। এরপর প্রোমেটাফেজ পর্যায় মানে আদি মধ্য, মানে মধ্য পর্যায়ের আগের পর্যায়ের ধাপটা। সো প্রোমেটাফেজ। মেটাফেজ মানে কি? ফেজ মানে হচ্ছে দশা, মেটা মানে মধ্য, এটা হচ্ছে একদম মিডল পর্যায়টা। এরপর অ্যানা, আমি এটা এভাবে মনে রাখতাম, এনা বাসের কথা হয়তো অনেক শুনেছো, এত দ্রুত যায়। সো অ্যানা বলতে বোঝায় গতি, এটা সায়েন্টিফিক্যালি বলছি, আমি তো এটা মনে রাখার জন্য বললাম এনা। অ্যানা অর্থ গতি আর ফেজ অর্থ হচ্ছে দশা। এই পর্যায়ে একটা ক্রোমোজোমের গতি বা মোশন আমরা দেখতে পাই। এবং 5 নাম্বার হচ্ছে টেলোফেজ, এটা শেষ পর্যায়ে। টেলো মানে শেষ আর ফেজ মানে দশা, এটা হচ্ছে সর্বশেষ দশা। তাহলে এই যে 5টা দশা আছে, এই 5টা দশায় কি কি কাজ হচ্ছে সেটাই কিন্তু আমাদের জানা লাগবে। আর প্রস্তুতিমূলক পর্যায়টাকে আমরা ইন্টারফেস বলছি। এটা কিন্তু একটা ক নাম্বারের প্রশ্ন, এইটা একটা ক নাম্বারের প্রশ্ন, সাইটোকাইনেসিস কাকে বলে। আর একটা ক নাম্বারের প্রশ্ন হচ্ছে ক্যারিওকাইনেসিস কাকে বলে। এই যে 5টা পর্যায়, এগুলো থেকেও কিন্তু তোমরা প্রশ্ন পাবে। আচ্ছা, এবার আমরা প্রোফেজে আসি। প্রোফেজ পড়ানোর আগে আমি তোমাদেরকে প্রোফেজ নিয়ে কিছু ছবি দেখাবো, যাতে তোমাদের জন্য বোঝাটা সহজ হয়ে যায়। তোমরা নিজেরাও যখন পড়বে, আমি সাজেস্ট করব আগে নিজে কিছু ছবি দেখবে। তোমাদের যদি পিন্টারেস্ট থাকে সেখান থেকে ছবি দেখতে পারো, কিংবা গুগলে সার্চ দিলে। আমার কাছে পিন্টারেস্টটা ভালো লাগে এই কারণে যে ওখানে খুব সুন্দর মতো সবগুলো ছবি থাকে, অনেক ছবি দেখা যায়। আমি যদি একটু এখানে দেখাই, দেখো নর্মাল একটা কোষটা একটু বড় হয়ে গিয়েছে অবশ্যই। তো আমরা এরকম আরও কিছু প্রোফেজ যদি দেখি, যে একটা নর্মাল প্রোফেজ, কোষটা একটু বড় হয়ে গেছে। তারপর এই যে যদি আমি একটা পুরা কোষের বিভাজনটা দেখি, এটার মধ্যে প্রথমটা হচ্ছে প্রোফেজ। দেখো নর্মাল একটা কোষ, কিন্তু কোষটা তুলনামূলকভাবে আকারে বড় হয়েছে। দ্যাটস অল। এখন প্রোফেজটার ক্ষেত্রে কি কি কাজ হচ্ছে সেটা আমাদের এখন মাথায় রাখতে হবে। এইটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের, আমরা প্রথমেই বলেছি এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের প্রথম পর্যায়। এই কোষ বিভাজনের মধ্যে আমাদের প্রথম ধাপেই কি হবে? কোষটা আকারে বড় হবে, কোষটা আকারে বড় হয়ে যাবে, আকারে বড় হয়ে যাবে। এই ধরো আমার প্রাণী কোষ, কোষটা একটু আকারে, যদি আগে ধরো এতটুকু থেকে থাকে, সে এখন আরেকটু বড় হয়েছে, এক্সপ্যান্ড করেছে কোষটা। তারপর ক্রোমোজোমগুলো, আমরা নর্মালি যখন কোষ আঁকি, ধরো এই হচ্ছে আমার কোষ, এখানে আমার নিউক্লিয়াস, তখন আমরা কি করি? নিউক্লিয়াসটা এরকম সুতার মতো পেঁচানো চিকন
অবস্থায় থাকে না, চিকন সরু লম্বা পেঁচানো সুতার মতো। কিন্তু আমরা প্রোফেজে কিন্তু দেখেছি যে কোষের ক্রোমোজোমগুলো ধীরে ধীরে সংকুচিত হয়ে আসে। কোষের ক্রোমোজোমগুলো সংকুচিত হয়ে আসে। আগে একটা সময় ধারণা করা হতো যে এই সংকোচনের পিছনে পানি বিয়োজন বা ডিহাইড্রেশনের একটা ভূমিকা আছে। পরবর্তীতে দেখা গিয়েছে যে এর পিছনে একটা জটিল আরও অনেক গবেষণার মাধ্যমে দেখা গেছে যে অনেক জটিল মাধ্যমিক জিনিসপত্র আছে। সো এই জন্য আসলে এটাকে আর আমরা বিয়োজনের সাথে রিলেট করি না। এছাড়া হচ্ছে এই পর্যায়ে আমরা যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে দেখতে পাই। আমরা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপে, কম্পাউন্ড মাইক্রোস্কোপে আমরা ক্রোমোজোমগুলোকে দেখতে পাই, কিন্তু ক্রোমোজোমগুলোকে আমরা গণনা করতে পারি না। এছাড়া এই পর্যায়টা খুবই ইম্পর্টেন্ট, দাগিয়ে রাখো, প্রতিটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে 2টা ক্রোমাটিড উৎপন্ন করে। এই জিনিসটা তোমাদের ক নাম্বারের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু ক্রোমোজোমগুলো এখানেও খুব বেশি আলাদা থাকে না দেখে আমরা কিন্তু এখানে গণনা করতে পারছি না। এটা খুব বেশি খাটো বা মোটা থাকে না। মানে ধরো যদি এরকম একটা লম্বা কলমের মতো একদম বোঝা যেত, তাহলে আমি বলতাম যে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা ক্রোমোজোম আছে। কিন্তু এই দশায় আমরা ক্রোমোজোমগুলোকে অণুবীক্ষণ যন্ত্রে দেখতে পারলেও গণনাটা করতে পারি না। সো এই যে আমরা বললাম না যে ক্রোমাটিডের আমি তোমাদেরকে একটা ছবি দেখাই। এই তো হচ্ছে আমার ক্রোমাটিন রেটিকুলাম। এই ধরো আমার কোষ, কোষের মধ্যে আমার নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাসের মধ্যে এই যে সরু চিকন সুতার মতো যেই জালিকার মতো জিনিসটা, এটাকে আমরা বলতেছি ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন রেটিকুলাম। এখন এটা যখন কোষ বিভাজনে অংশগ্রহণ করবে, ওই যে বললাম ইন্টারফেজের মধ্যে দিয়ে গিয়েছে, সে প্রস্তুতির মধ্যে দিয়ে গিয়েছে, তখন সে সংকুচিত বা আর একটু খাটো হওয়া শুরু করে, যাতে ওকে আর একটু ভালো মতো দেখা যায়। তখন আমরা ওকে ক্রোমোজোম হিসেবে দেখতে পাই। এর পরের পর্যায়ে প্রোফেজে ও কী করে জানো? প্রোফেজে ও সেন্ট্রোমিয়ার ব্যতীত 2টা ভাগে ভাগ হয়ে যায়। সেন্ট্রোমিয়ারটা কি বলতো? এই যে এই জিনিসটা, এটাকে আমরা সেন্ট্রোমিয়ার বলতেছি। এখন এই সেন্ট্রোমিয়ারের মাধ্যমে ও 2টা অংশে বিভক্ত হয়ে গেছে। দেখো ক্রোমোজোমটা হয়তো এরকম ছিল, সেখান থেকে সে 2 অংশে বিভক্ত হয়ে যাচ্ছে। এই 2 অংশে বিভক্ত হয়ে যাওয়াটাকে আমরা, প্রত্যেকটা অংশকে ক্রোমাটিড বলে। কোন অংশগুলোকে আমরা ক্রোমাটিড বলছি তাহলে? এই পুরোটাকে তুমি একটা ক্রোমোজোম বলতেছো। এই পিঙ্ক কালার দিয়ে আমি লিখলাম, এটা হচ্ছে আমার ক্রোমোজোম। কিন্তু এই যে আমি তোমাদেরকে সবুজ একটা অংশ দেখাচ্ছি, আর আরেকটা ধরো কমলা অংশ দেখালাম। এই সবুজ আর কমলা 2টা আলাদা আলাদাভাবে ক্রোমাটিড। এটা একটা ক্রোমাটিড, এই সবুজ অংশেরটাও একটা ক্রোমাটিড। এখন একই মায়ের 2 মেয়েকে বোন বলে না? একটা মহিলার 2টা মেয়ে আছে, দুইজন একজন আরেকজনের কি হয়? বোন হয়। ঠিক তেমনি এই একটা ক্রোমাটিড, একই ক্রোমোজোমের 2টা ক্রোমাটিডকে আমরা বলি সিস্টার ক্রোমাটিড। এটা কেন বলছি? কারণ এটা তোমাদের মিওসিসের সময় বুঝতে সহযোগিতা করবে। সিস্টার ক্রোমাটিড, এই যে এই কমলাটা আর এই সবুজটা, এই 2টা একটা আরেকটার সিস্টার ক্রোমাটিড। এখন এর পাশে যদি আমি এনে আরেকটা ক্রোমোজোম রাখতাম, এই ক্রোমোজোমেরও 2টা সিস্টার ক্রোমাটিড আছে, এই ক্রোমোজোমেরও 2টা সিস্টার ক্রোমাটিড আছে। একটার একটা সিস্টার ক্রোমাটিড, আরেকটা সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড। এখন র্যান্ডম যে কোনো ক্রোমোজোম হলেই হবে না, র্যান্ডম হলে হবে না। আমরা বলেছিলাম না, মনে করে দেখো 23 জোড়া ক্রোমোজোম, 23 জোড়া। তো এই জোড়াগুলো আসলে কিভাবে গঠিত হয়? ধরো একটা মানুষের উচ্চতার জন্য সে একটা ক্রোমোজোম বাবার থেকে পাচ্ছে, একটা ক্রোমোজোম মায়ের থেকে পাচ্ছে। ধরো সে তার বাবার কাছ থেকে লম্বা হওয়ার জিন পেল, মায়ের কাছ থেকে খাটো হওয়ার জিন পেল, বা দুইজনের কাছ থেকেই সে লম্বা হওয়ার জিন পেল। দুইজনের কাছ থেকে লম্বা হওয়ার জিন পাক, বা একজনের কাছ থেকে লম্বা, একজনের কাছ থেকে খাটো হওয়ার জিন পাক। দুইটাই কি বলো তো? দুইটাই উচ্চতার বিষয় না? দুইটাই উচ্চতা নির্ধারণ করতেছে না? সো ধরো আমার কাছে এখানে 2টা ক্রোমোজোম আছে, একটা বাবার থেকে আসছে, মায়ের থেকে আসছে এই কমলা রঙেরটা, আর বাবার থেকে আসছে এইটা।
এই দুইটাই উচ্চতা নির্ধারণ করে। তো এই দুইটা যেহেতু একই বৈশিষ্ট্য নির্ধারণ করতেছে, এই দুইটার দেখা যাচ্ছে আরও অনেক কিছু একই রকম, দেখা যাচ্ছে শেপ একই রকম, সাইজ একই রকম, জিন কোথায় অবস্থিত সেটাও এক জায়গায়, দৈর্ঘ্য একই রকম। এই জিনিসটাকে একজনকে আরেকজনের হোমোলোগাস ক্রোমোজোম বলে। হোমোলোগাস ক্রোমোজোম একটা আসে বাবার থেকে, একটা আসবে মায়ের থেকে, এবং এই হোমোলোগাস ক্রোমোজোমে দৈর্ঘ্য, তারপর অন্যান্য সব কিছু, অনেক কিছুর মিল আছে। ডিএনএর কোন জায়গায় অবস্থিত তোমার বৈশিষ্ট্যটা, লোকাস বলে যেটাকে, যেটা তোমরা জেনেটিক্সের চ্যাপ্টারে পড়বা, যে কোন জায়গায় ওই বৈশিষ্ট্যটা অবস্থিত। এই ক্রোমোজোম তো অনেক বড়, এর মধ্যে কোন জায়গায় অবস্থিত সেই জায়গাটাও সেম। একটা আরেকটার কি হোমোলোগাস ক্রোমোজোম। এখন এই দুইটারই দেখো সিস্টার ক্রোমাটিড আছে। সিস্টার ক্রোমাটিড কোনটা? এইটা দুইটা নিজের হচ্ছে গিয়ে একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলে। সিমিলারলি একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলে। কিন্তু আমি যদি এখন বলি যে এই হোমোলোগাস ক্রোমোজোমের একটার সিস্টার ক্রোমাটিডকে আরেকটার সিস্টার ক্রোমাটিডের নন সিস্টার ক্রোমাটিড বলে। আরও কি হলো? নন সিস্টার ক্রোমাটিড। এই ক্রোমাটিডের বিষয়টা বোঝাতে গিয়ে আমার সিস্টার এবং নন সিস্টার ক্রোমাটিড বোঝানো, যাতে তোমাদের কাছে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। মাথায় রেখো নন সিস্টার ক্রোমাটিডের বিষয়টা আমরা মিওসিস কোষ বিভাজনের সময় পড়বো আবার। তো এখানে ক্রোমাটিডে বিভক্ত হয়ে যাচ্ছে। এবার যদি আমরা প্রো মেটাফেজে আসি, আমি আবার তোমাদেরকে প্রো মেটাফেজের ছবিটা দেখাই। দেখো, প্রো মেটাফেজের ক্ষেত্রে যদি আমরা আসি, ছবি তোমরা অনেক বেশি করে দেখবে, যাতে তুমি যত ছবি দেখো তোমার কাছে জিনিসটা যাতে আরও বেশি একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। যত ছবি দেখো মাথার মধ্যে যাতে একদম মানে ফুটে ওঠে। দেখো এখানে দুই মেরু বিশিষ্ট কিছু জিনিসপত্র দেখতে পারতেছো না? দুই মেরু বিশিষ্ট কিছু দাগ, সাদা আর হচ্ছে বেগুনি রঙের কিছু দাগ। আবার ক্রোমোজোমগুলা মাঝামাঝি আসার চেষ্টা করতেছে, একদম মিডল বরাবর আসার চেষ্টা করতেছে। আরও কিছু প্রো মেটাফেজ আমরা দেখি। এই যে প্রো মেটাফেজ, এখানেও যদি দেখি যে মাঝামাঝি আসার চেষ্টা করছে, এবং দুই মেরু বিশিষ্ট সাদা কিছু জিনিস দেখতে পারতো, সাদা সুতার মতো। আরেকটা পর্যায়ে দেখি আমরা, মূলত এগুলি। আমি এবার একটা ছবি তোমাদেরকে এঁকে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আমরা এখানে দেখব এই হচ্ছে আমার একটা কোষের মধ্যে দুই মেরু বিশিষ্ট, এটা ধরো প্রাণী কোষ, এই জন্য আমি এখানে অন্য একটা জিনিস রাখতেছি। এটা হচ্ছে আমাদের সেন্ট্রিওল। আমরা ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু সেন্ট্রিওলের কথা বলেছিলাম। তো সেন্ট্রিওল থেকে কি হয়, আমরা ছোটোবেলায় সূর্যের রশ্মি আঁকতাম না এভাবে, তো সেন্ট্রিওল থেকে কিছু বিচ্ছুরিত রশ্মির মতো অংশ বের হয়, এগুলোকে বলা হয় অ্যাস্টার রে। এটা ক নাম্বারের প্রশ্ন, একটা অ্যাস্টার রে। এটা শুধুমাত্র প্রাণী কোষে দেখতে পাওয়া যায়, কেননা সেন্ট্রিওল শুধুমাত্র প্রাণী কোষে থাকে। তো এই যে বিচ্ছুরিত হয়ে ওরা দুই মেরু বিশিষ্ট কিছু তন্তুযুক্ত একটা গঠন তৈরি করে, দুই মেরু বিশিষ্ট তন্তুযুক্ত একটা গঠন তৈরি করে। এই গঠনটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। আর এই যে তন্তুগুলা, এই তন্তুর প্রত্যেকটাকে বলতেছি স্পিন্ডল তন্তু। উদ্ভিদ কোষের ক্ষেত্রেও আমরা দেখব দুই মেরু বিশিষ্ট কিছু সংকোচন প্রসারণশীল তন্তু। এই তন্তুগুলো মিলিত বা ফাইবার, ওই যে আম খাওয়ার সময় দাঁতে আঁশ লেগে যায় না, ওরকম তন্তু বা ফাইবারযুক্ত দুই মেরু বিশিষ্ট একটা যন্ত্রের সৃষ্টি হয়, সেটাকে স্পিন্ডল যন্ত্র বলে। প্রতিটা তন্তুকে বলতেছি আমরা স্পিন্ডল ফাইবার। কি বলছি? যে স্পিন্ডল ফাইবার। এখন এই স্পিন্ডল ফাইবার কোথা থেকে তৈরি হচ্ছে? স্পিন্ডল ফাইবার হচ্ছে, আমরা প্রথম অধ্যায়ে পড়েছিলাম সাইটোস্কেলেটন বা কোষ কঙ্কাল। কোষ কঙ্কাল কী করে? তোমার দেহের কঙ্কাল তোমার দেহকে একটা গঠন দিচ্ছে না, ঠিক তেমনি কোষের গঠন দেয়া, কোষের ঠিক মতো একটা গাঠনিক অবস্থা দেওয়া, কোষের আকার ঠিক রাখা, কোষের ভিতরের জিনিসগুলোকে রক্ষা দেওয়া। সো এই জন্য কোষ কঙ্কাল অনেক কিছু তৈরিতে সহযোগিতা করে। কোষ কঙ্কালের মধ্যে অনেক কিছু ছিল, মাইক্রোটিবিউলস ছিল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট ছিল। মাইক্রোটিবিউল জিনিসটা আসলে কি? মাইক্রোটিবিউলের ক্ষেত্রে আমরা দেখব, আচ্ছা আমি একটু সাউন্ডটা দেখি ঠিক আসতেছে কিনা। আচ্ছা, মাইক্রোটিবিউলটা হচ্ছে সাইটোস্কেলেটন বা কোষ কঙ্কালেরই একটা পার্ট। এটা অনেকটা ফাঁপা নলের মতো
ফাঁপা, মাইক্রোটিবিউল হচ্ছে ফাঁপা নলের মতো এবং সেটা টিবিউলিন নামক এক ধরনের প্রোটিন, তোমাদের লাগবে না, জাস্ট বোঝার জন্য বলছি, এক ধরনের প্রোটিন ফাঁপা নলের মতো এবং এক ধরনের প্রোটিন দিয়ে গঠিত, সেটা দিয়ে হচ্ছে আমাদের স্পিন্ডল তন্তুটাও তৈরি। এখন এই স্পিন্ডল তন্তুর মধ্যে তন্তুর কিছু কিছু তন্তুর গায়ে আমাদের ওই যে সেন্ট্রোমিয়ার ছিল না, যেটা দিয়ে সেন্ট্রোমিয়ারে ক্রোমোজোমটা বিভক্ত হয়ে ক্রোমাটিড গঠন করছিল, এই যে সেন্ট্রোমিয়ারে বিভাজিত হয়ে ক্রোমোজোমটা দুইটা ক্রোমাটিড গঠন করছিল, ওই যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারটা কিছু কিছু স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়ে যাবে, সবার সাথে না, কারোটার সাথে এরকম একটা সেন্ট্রোমিয়ারটা কী করবে জানো, সেন্ট্রোমিয়ারটা গিয়ে সেলে স্পিন্ডল ফাইবারের সাথে যুক্ত হয়ে যাবে, সব ফাইবারের সাথে না, যেই সকল স্পিন্ডল তন্তুর সাথে সেন্ট্রোমিয়ার যুক্ত হচ্ছে সেই স্পিন্ডল তন্তুগুলোকে আমরা ট্র্যাকশন ফাইবার বলতেছি। এখানে একটা খ নাম্বারের প্রশ্ন আসে, ট্র্যাকশন ফাইবার কাকে বলে। আরেকটা হচ্ছে দেখো, যেটা ট্র্যাকশন ফাইবার সে নিজে কিন্তু স্পিন্ডল ফাইবার, সংজ্ঞাটা কি ট্র্যাকশন ফাইবারে, যেই স্পিন্ডল তন্তুর গায়ে সেন্ট্রোমিয়ার বা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের মাধ্যমে যুক্ত থাকতেছে সেই স্পিন্ডল তন্তুকে আমরা ট্র্যাকশন তন্তু বলতেছি। তাহলে খ নাম্বারের প্রশ্নটা এমনভাবে আসে যে সকল ট্র্যাকশন ফাইবারই স্পিন্ডল ফাইবার, কিন্তু সকল স্পিন্ডল ফাইবার ট্র্যাকশন ফাইবার নয়। তখন তোমাকে লিখতে হবে যে ট্র্যাকশন ফাইবার, প্রথম এক লাইনে লিখবা ট্র্যাকশন ফাইবার কাকে বলে, তারপর লিখবা যে স্পিন্ডল, যে দুই মেরু বিশিষ্ট মাইটোসিসের প্রোমেটাফেজ পর্যায় দুই মেরু বিশিষ্ট মাইক্রোটিবিউল সাইটোস্কেলেটন বা কোষ কঙ্কালের মাইক্রোটিবিউল দিয়ে তৈরি স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলোকে আমরা স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল তন্তু বলছি। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার এই স্পিন্ডল তন্তুর কিছু কিছু স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়, যেই স্পিন্ডল তন্তুর সাথে সেন্ট্রোমিয়ার যুক্ত হচ্ছে তাকে আমরা ট্র্যাকশন ফাইবার বলছি। এই জন্য দেখা যাচ্ছে সকল ট্র্যাকশন ফাইবার স্পিন্ডল ফাইবার হলো, সকল স্পিন্ডল ফাইবার ট্র্যাকশন ফাইবার না। তারপর আমাদের এখানে আরেকটা কি হচ্ছে, এই ক্রোমোজোমগুলো ধীরে ধীরে এই যে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হলো না, আমরা বিজিএসের 4 নম্বর চ্যাপ্টার পড়ছি না, যে পৃথিবীর হচ্ছে বিষুবরেখা নিরক্ষরেখা এইসব অনেক কিছু পড়ছি না, এটা ধরো আমার ভূগোল, ঠিক আছে, এটা আমার আর্থের মাঝখান দিয়ে যে লাইনটা গেছে এটাকে আমরা বলি ইকুয়েটর লাইন বা বিষুবীয় লাইন, ঠিক আছে। সো এর ঠিক তেমনি আমার স্পিন্ডল যন্ত্রের মধ্যবর্তী এলাকাটাকে বা মধ্যবর্তী এরিয়াটাকে আমরা বলি বিষুবীয় তল। এখন এই পর্যায়ে আমরা দেখব ক্রোমোজোমগুলো ধীরে ধীরে বিষুবীয় তলে বিন্যস্ত হওয়ার চেষ্টা করতেছে বা চলে আসতে থাকে মধ্য পর্যায়ে। এছাড়াও আমাদের এই যে নিউক্লিয়াস, আমরা যখন যে কোনো জায়গায় নিউক্লিয়াস আঁকি না, ধরো এটা আমার পুরা কোষের মধ্যে নিউক্লিয়াস আছে, তখন কি থাকে, নিউক্লিয়ার মেমব্রেন থাকে, নিউক্লিওলাস থাকে। তো আমার প্রোমেটাফেজ পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসে বিরক্তি ঘটতে থাকে। তোমাদের এমসিকিউতে দেখবা এখানে একটা জিনিস বলে দিই, এর পরের পর্যায়টা হচ্ছে মেটাফেজ পর্যায়। মেটাফেজ পর্যায় নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়। এটা যদি এমসিকিউতে আসে তাহলে পর্যায়টা হবে মেটাফেজ, আর বিলুপ্তি ঘটতে থাকে মানে একটা কন্টিনিউয়াস প্রসেস যদি হয় যে এখনও শেষ হয় নাই, হচ্ছে, সেটা হবে আমার প্রোমেটাফেজ। এছাড়াও আমাদের আগে থেকে ওই যে ইন্টারফেজ দশা ছিল, ওই পর্যায়ে কি হয়, আমাদের কোষের একটা সেন্ট্রিওল থেকে দুইটা সেন্ট্রিওল তৈরি হয়। কোন কোষে বলো তো? সেন্ট্রিওল কিন্তু আমাদের প্রাণী কোষের বৈশিষ্ট্য, অ্যানিমাল সেল বা প্রাণী কোষের বৈশিষ্ট্য। এই প্রাণী কোষের মধ্যে কি হয়, দুইটা সেন্ট্রিওল সৃষ্টি, এবং সেন্ট্রিওল দুইটা দুই মেরুতে অবস্থান করে। এদের থেকে বিচ্ছুরিত রশ্মি বের হয়, এই রশ্মিগুলোকে আমরা অ্যাস্ট্রাল রে বলি। তাহলে দেখো এই একটা পর্যায়ে কি হচ্ছে, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হচ্ছে, ট্র্যাকশন ফাইবার আমরা পাচ্ছি, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে, অ্যাস্ট্রাল রে পাচ্ছি, বিষুবীয় তলে বিন্যস্ত হতে থাকে, এই সব কিছু আমরা প্রোমেটাফেজে পাচ্ছি। এই জিনিসটা শুধু একটু শর্ট করে নোট করে রাখবে, আর কখনো তোমার কষ্ট করে মুখস্থ করা লাগবে না। তারপর আমরা চলে আসি মেটাফেজ। মেটাফেজ হচ্ছে সবচেয়ে সহজ
বলতে পারো দশা। কেননা এই পর্যায়ে যেটা হয়, আমার ধরো 2 মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্র, এই স্পিন্ডল যন্ত্রের মধ্যে আমরা দেখবো একদম মধ্যবর্তী পর্যায়ে আমার ক্রোমোজোমগুলো বিন্যস্ত, একদম মিডল গ্রাউন্ডে আমার ক্রোমোজোমগুলো বিশিষ্ট। তাহলে এখানে কি হচ্ছে, বিষুবীয় অঞ্চলে 2 মেরুর মধ্যবর্তী স্থানে বিন্যস্ত থাকে এবং ক্রোমোজোমগুলা, এই যে আমার সেন্ট্রোমিয়ার ব্যতীত 2 ভাগে ভাগ হয়েছে না, তখন এই যে 2টা বাহু না, এই যে একটা বাহু একটা বাহু, এদের মধ্যে বিকর্ষণ অনেক কাজ করে। সো একদম শর্ট, সবচেয়ে খাটো মোটা সংকুচিত অবস্থায় থাকে। এই জন্য মেটাফেজ দশায় ক্রোমোজোম সংখ্যা গণনা করা যায়, ক্রোমোজোমগুলো স্পষ্টভাবে দেখা যায়। এছাড়াও এই ধাপে আমার সেন্ট্রোমিয়ারটা দেখো বিষুবীয় তলে অবস্থিত। আমার বিষুবীয় তল হচ্ছে এটা। সেন্ট্রোমিয়ার কোথায় অবস্থিত দেখো, সেন্ট্রোমিয়ার বিষুবীয় তলে অবস্থিত, সেন্ট্রোমিয়ার বিষুবীয় তলে অবস্থিত। আর আমার মেরু কোনটা, এইটা একটা মেরু, এইটা একটা মেরু। ধরুন মানে উত্তর মেরু দক্ষিণ মেরু, এরকম 2টা পোল, 2 মেরু। এখন আমার যে বাহুগুলো আছে, বাহুগুলোর একটা উত্তর মেরুর দিকে, মানে বাহুগুলো মেরুমুখী হয়ে আছে, সবুজ দিক যেটা, বাহুগুলো মেরুমুখী, এবং সেন্ট্রোমিয়ার লাল রঙের যেটা, সেন্ট্রোমিয়ারটা বিষুবীয় তলে থাকে। এই জিনিসটাই বলছে। আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেটা এমসিকিউ আসে, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, শুধু এসএসসি না এইচএসসিতে গিয়ে পাবা। তাহলে মেটাফেজে কি হচ্ছে, ক্রোমোজোম সবচেয়ে মোটা খাটো দেখাচ্ছে। এখানে হচ্ছে সেন্ট্রোমিয়ার যেটা, সেন্ট্রিওল না কিন্তু, সেন্ট্রিওল হচ্ছে একটা অঙ্গাণু যেটা শুধুমাত্র প্রাণীকোষে থাকে, যেটা থেকে অ্যাস্টার রে তৈরি হয়। আর সেন্ট্রোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের মধ্যে আমরা পাবো, সেন্ট্রোমিয়ারে ক্রোমোজোমটা বিভক্ত হয়ে ক্রোমাটিড গঠন করছে। তো এই পর্যায়ে আমরা দেখব সেন্ট্রোমিয়ারটা বিষুবীয় তলে, অর্থাৎ স্পিন্ডাল যন্ত্রের মধ্যবর্তী একদম 2 মেরুর মাঝখানে, ওখানে থাকবে আমার সেন্ট্রোমিয়ার, আর বাহু 2টা মেরুমুখী হয়ে থাকবে। এছাড়াও এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো মোটা দেখাবে এবং ক্রোমোজোমগুলোকে আমরা গণনা করতে পারবো, এই জিনিসটাই বলছে। এবং এই যে দেখো এদের মধ্যে অনেক ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে, একদম খাটো মোটা। তো এই জিনিস বলছে 2টা ক্রোমোজোমের ক্রোমাটিড 2টা পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে থাকে, পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে থাকে। এবার আমরা অ্যানাফেজে আসবো। মেটাফেজের লাস্টের দিকে সেন্ট্রিওলের বিভাজন শুরু হয়। সেন্ট্রিওল বলছি আমি, সেন্ট্রোমিয়ার আমাদের ওই যে সেন্ট্রোমিয়ার ছিল না, সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। অ্যানাফেজে এসে কি হয় জানো, অ্যানাফেজের ছবিটা আমার নিজের খুব পছন্দের, কারণ ওখানে ছবিটা দেখে বোঝা যায় যে আসলে একটা বিভাজন হচ্ছে। আমি তোমাদেরকে যদি দেখাই, এই হচ্ছে আমার অ্যানাফেজ। দেখো ক্রোমোজোমগুলো চলে যাচ্ছে, এই যে চলে যাচ্ছে, ভেঙে চলে যাচ্ছে। আই ডোন্ট নো, এখন দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ। তারপর এই যে অ্যানাফেজ চলে যাচ্ছে। আমি মেটাফেজটা আরেকবার দেখাইনি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে মাথায় রাখতে। এই যে একদম মিডল বরাবর থাকে, ধর এভাবে যদি দেখা, একদম মিডল বরাবর থাকে, একদম মিডল বরাবর থাকে মেটাফেজ, একদম মিডল বরাবর। 2 মেরু দেখো, একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু, 2টার মধ্যবর্তীতে থাকে, একদম মিডল বরাবর। এটা হচ্ছে তোমার মেটাফেজ। আরও ছবি দেখো, এই যে মেটাফেজ দেখো একদম মিডল বরাবর ছিল, এবার দেখো আলাদা হয়ে গেছে, এটা অ্যানাফেজ। মেটাফেজ একদম মিডল বরাবর ছিল, মোটা খাটো, খুব সুন্দরভাবে দেখা যায়, মোটা খাটো। সেন্ট্রিওলও দেখা যাচ্ছে, দেখো সেন্ট্রিওল থেকে বিচ্ছুরিত রশ্মি হয়ে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছে এবং এরা একদম মিডল বরাবর থাকে। 2টা মেরু। তোমার কাছে মনে হতে পারে এভাবে কেন, আমি তো এতক্ষণ এভাবে দেখাচ্ছিলাম, আমি যখন ছবি আঁকছি তখন এভাবে দেখাচ্ছিলাম। এখানে দেখো মেরু কোথায়, এই যে এক মেরু, সেন্ট্রোমিয়ার এক জায়গায়, সেন্ট্রিওল এক জায়গায়, এখানে সেন্ট্রিওল এক জায়গায়, এই 2টা ডিফারেন্ট মেরু, এবং মধ্যবর্তী অঞ্চলে আমার সবচেয়ে খাটো মোটা ক্রোমোজোম তুমি দেখতে পাচ্ছ। এরপর এখানের পরে আমরা যদি যাই, এখানে দেখো আলাদা হয়ে গেছে। এখন দেখো এই যে ক্রোমোজোমগুলো, এগুলো কি, এইখানে যে ক্রোমাটিডগুলো ছিল না, এই যে এরা এই বরাবর ভেঙে গেছে, এই বরাবর ভেঙে গেছে, ভেঙে গেছে এই বরাবর। এখান দিয়ে ধর আমার কলমটা দিয়ে আমি তোমাকে দেখাচ্ছি, ভেঙে গেছে। এখন ভেঙে যাওয়ার পর কি হচ্ছে, একটা ক্রোমোজোমের ক্রোমাটিড থেকে আমি নতুন 2টা অপত্য ক্রোমোজোম বা ডটার ক্রোমোজোম পাচ্ছি, যে ডটার ক্রোমোজোমটাই আমি তোমাকে এই ছবিটাতে দেখাবো। দেখো ডটার ক্রোমোজোম ভেঙে গিয়ে ডটার ক্রোমোজোম তৈরি করছে। এই যে ডটার ক্রোমোজোমগুলো যখন চলে যাচ্ছে, তখন আমার এই যে
মিয়ার যেটা সেন্ট্রোমিয়ারটা মেরুর দিকে, সেন্ট্রোমিয়ারটা মেরুর দিকে, সেন্ট্রোমিয়ারটা মেরুর দিকে, সেন্ট্রোমিয়ার মেরুর দিকে, আর বাহু দুইটা বিষুবীয় অঞ্চল অর্থাৎ পিছের দিকে, পিছে সামনে মাথার দিকে কি সেন্ট্রোমিয়ার, মাথার দিকে সেন্ট্রোমিয়ার, পিছে বাহু। সে এটাকে বলা হয় যে সেন্ট্রোমিয়ার অগ্রগামী আর বাহুদ্বয় অনুগামী, অগ্রগামী অনুগামী, পিছনে আসতেছে ওরা। এবং এই পর্যায়ে দেখো এটাকে দেখতে ভি এর মতো লাগতেছে না, ভি সেন্ট্রোমিয়ারের অবস্থানের জন্য এটাকে অ্যালফাবেটিক্যালি ABCDE আছে না, টিভি, ভি এর মতো লাগতেছে। তো এই জিনিসটাই আমরা অ্যানাফেজে এখন দেখব যে আমার যে ক্রোমোজোমটা এরকম একদম মেটাফেজে মোটা খাটো ছিল, ওটা কি হয় এই মাঝখান বরাবর ভেঙে গিয়ে ও চলে যাইতে নেয়। ধরো এ হচ্ছে আমার স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল যন্ত্রের দুই মেরু থেকে ওরা কি করে ওদিকে চলে যেতে নেয়। চলে যাওয়ার সময় সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে, সেন্ট্রোমিয়ারটা কি থাকবে, সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকবে এবং বাহু দুইটা অনুগামী থাকে। এবং এই পর্যায়ে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলোর বিভিন্ন নাম হয়। কীরকম নাম হয় আমরা যদি একটু দেখি, আমরা দেখব যে সেন্ট্রোমিয়ারটা যদি একদম মিডল বরাবর থাকে, দুই বাহুর মিডল বরাবর থাকে, সেটাকে বলা হয়, সেটা দেখতে তখন ভি এর মতো মনে হয়, উল্টা ভি এর মতো মনে হয়, এটাকে তখন আমরা বলি মেটাসেন্ট্রিক, একদম মধ্যবর্তী স্থানে অবস্থিত মেটাসেন্ট্রিক। আবার ধরো এই ক্রোমোজোমটা কি হলো, সেন্ট্রোমিয়ারটা আরেকটু সাইডে অবস্থিত, একদম মিডলে না, ঠিক আছে, তখন দেখতে এটাকে এল এর মতো মনে হয়, তখন সেটাকে বলা হয় সাব মেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক না কিন্তু সাব মেটাসেন্ট্রিক। তারপর ধরো আর একটু সাইডে আসলো, তখন দেখতে সেটাকে জে এর মতো মনে হয়, সেটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক। এবং যেটা একদম টেইলের দিকে থাকে, একদম নিচের দিকে, কি হলো, ধরো যেটা টেইলের দিকে থাকে, এটা হওয়ার আই, এটা হচ্ছে টেলোসেন্ট্রিক। অর্থাৎ সেন্ট্রোমিয়ারের বিভাজন হচ্ছে অ্যানাফেজে এবং ক্রোমাটিড দুইটা আলাদা হয়ে আমার অপত্য ক্রোমোজোম তৈরি হচ্ছে। এবার ক্রোমোজোম দুইটা দুই মেরুর দিকে চলে যেতে থাকে, চলে যাওয়ার সময় আমার কি হয়, এই যদি আমার স্পিন্ডল যন্ত্র হয়, আমার মেরু হচ্ছে এদিকে, ধরো মেরু এদিকে, আমার সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী, বাহু দুইটা অনুগামী থাকে। এছাড়া সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলোকে দেখতে তখন VLJI মনে হয়, যেটাকে বলা হয় মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। এই এমসিকিউটা অনেক বেশি হয় এবং অ্যানাফেজ পর্যায়ের শেষে ক্রোমোজোমগুলো দুই মেরুতে অবস্থান নিয়ে ফেলে। এরপর আসবে টেলোফেজ। এইটাতে প্রোফেজের জিনিসগুলো উল্টাভাবে হওয়া শুরু করে। অর্থাৎ এখন আমরা কি দেখবো জানো, টেলোফেজের ক্ষেত্রে আমরা দেখবো যে দুই মেরুতে আমার অবস্থান নিয়ে নিছে। দেখো এবার ক্রোমোজোম দুইটা নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, দুই প্রান্তে নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, দুই প্রান্তে নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, ক্রোমোজোম তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে আমার টেলোফেজ। কিন্তু কোষ দুইটা আলাদা হয়নি, মাঝখানে দেখো একটা জাংশন আছে, কেন, কারণ আমার ক্যারিওকাইনেসিস শেষ হয়েছে। এখানে দেখা যাবে যে কোষগুলা, ক্রোমোজোমগুলা, আমার ক্রোমোজোম কি এরকম ছিল, এরকম ছিল না, এটা ধীরে ধীরে এরকম চিকন সরু সুতার মতো, জালিকার মতো হয়ে যাবে, সেটাকে আমরা ক্রোমাটিন জালিকা বলবো। নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেনের পুনর আবির্ভাব ঘটবে, আবার চলে আসবে এবং স্পিন্ডল যন্ত্রের কাঠামো ভেঙে যেতে থাকবে। এছাড়া টেলোফেজ পর্যায়ের শেষের দিকে কি হবে, তোমার এন্ডোপ্লাজমিক জালিকা থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমরা যখন কোষ আঁকতাম তখন মনে করে দেখো এরকম লম্বা সুতার মতো এরকম পেঁচানো জিনিসপত্র আঁকতাম কিছু নিউক্লিয়াসের চারিদিকে, যেটাকে আমরা বলতাম এন্ডোপ্লাজমিক জালিকা, এন্ডোপ্লাজমিক জালিকা বা ER। এই এমসিকিউটা আমাদের এসএসসির সময় আসছিল যে ER কয় ধরনের হয়। ER বলতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বুঝে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের হয়, একটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো অনেক স্মুথ, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লাগানো থাকে, যে কারণে সেটা হচ্ছে অমসৃণ। এবং যেহেতু অমসৃণ, যেহেতু রাইবোজোম লাগানো থাকে, সেই জন্য সেখানে প্রোটিন সংশ্লেষণ হয়। এটা কিন্তু আমরা 2 নাম্বার চ্যাপ্টারের পড়া মিলিয়ে পড়বে, তাহলে মনে থাকে। তখন কি হয়, কোষ প্লেট গঠন হয়। কোষ প্লেটটা কি, দেখা যায় এই আমার ধরো একটা কোষ তৈরি হয়েছে, এখানে একটা কোষ তৈরি হয়ে গেছে, কোষ না আমার নিউক্লিয়াস তৈরি হয়েছে, এটা আমার নিউক্লিয়াস, এটা আমার নিউক্লিয়াস, কিন্তু দুইটার মধ্যে এই হচ্ছে আমার কোষ, এই দুইটার মাঝখানে আমরা দেখব কিছু এরকম ফ্র্যাগমেন্ট এসে জমা হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিছু ভেসিকল বা কিছু ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে কণা, ফ্র্যাগমেন্ট কণিকার মতো জিনিসপত্র এসে জমা হতে হতে
কোষ প্লেট তৈরি করে, এরপরে এই কোষ প্লেট মিলিত হয়ে কোষ প্রাচীর গঠন করে। এই যে এরকমভাবে যখন কোষ আঁকতেছি এটা কিন্তু আমার উদ্ভিদ কোষ, আর যখন গোল করে আঁকতেছি সেটা কিন্তু আমার প্রাণী কোষ। সো প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়, প্রাণী কোষ এটা তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে তো কোষ প্লেট গঠন হয়, কোষ প্লেট তারপরে কি হয় মিলিত হয়ে তোমার দুইটা আলাদা কোষ তৈরি হয়ে যায়। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে যেটা হয় মাঝখানের দিকে একটা ক্লিভেজ বা খাঁজ দেখা যায়, ক্লিভেজ বা খাঁজ দেখা যায়, এই খাঁজটাই গভীরতর হয়ে এক পর্যায়ে দুইটা কোষ আলাদা হয়ে যায়, যেটা আমি তোমাদেরকে ছবিতেও দেখালাম যে একটা খাঁজ সৃষ্টি হয়। দেখো এখানে লেখাই আছে একটা ক্লিভেজ সৃষ্টি হয়, খাঁজ সৃষ্টি হয়। ধরো এখানেও যদি ছবিটাতে দেখাই, শেষের ছবিটা দেখো একটা ক্লিভেজ সৃষ্টি হয়েছে, মাঝখান থেকে একটা খাঁজ দেখা যাচ্ছে। দুইটা কোষের মধ্যে অলরেডি দুই মেরুতে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, এখন জাস্ট খাঁজ সৃষ্টি হয়ে দুইটা আলাদা হয়ে যাবে। দেখো এটা যদি এখানে একটু তোমাদেরকে দেখাই পুরাটা দেখতে পারবা। দেখো ইন্টারফেসে হচ্ছে গিয়ে প্রস্তুতি পর্যায়ে হচ্ছে, এরপর প্রোফেজ, প্রোফেজের মধ্যে আমরা দেখছিলাম ক্রোমাটিডে বিভক্ত হয়ে যায়, ক্রোমোজোম ক্রোমাটিডে বিভক্ত হয়ে যায়। এরপর মেটাফেজ ধাপটা এখানে দেখায় নেই। মেটাফেজে কি হচ্ছে একদম মিডল বরাবর অবস্থান করতেছে। অ্যানাফেজে হচ্ছে দুই মেরুতে চলে যাচ্ছে। টেলোফেজে দুই মেরুতে দুইটা অপত্য নিউক্লিয়াস তৈরি হয়েছে এবং শেষে কি হচ্ছে দুইটা আলাদা কোষ তৈরি হয়ে গেছে। এবং কোষের আগে দেখো এখানে একটা খাঁজ সৃষ্টি হয়েছে, সরি এখানে খাঁজ সৃষ্টি হয়েছে, খাঁজ একটা মাঝখান দিয়ে একটা খাঁজ। সো মোরলেস এগুলোই হচ্ছে। আবার যেমন এখানেও যে দেখে এখানে প্রোমেটাফেজ দেখেছে, প্রোফেজের পর প্রোমেটাফেজে দেখো স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়েছে, মেটাফেজে একদম মাঝখান বরাবর থাকতেছে, অ্যানাফেজে দুই দিকে চলে যাচ্ছে, টেলোফেজে দুইটা নিউক্লিয়াস অবস্থান করতেছে, দুইটা নিউক্লিয়াস, এবং টেলোফেজের পর সাইটোকাইনেসিস যখন হয়েছে দুইটা কোষ আলাদা হয়ে যাচ্ছে। এখানেও কিন্তু খাঁজ সৃষ্টি হচ্ছে, দেখো ভিতরের দিকে ঢুকে আসছে, ভিতরের দিকে ঢুকে আসছে, ভিতরের দিকে ঢুকে আসছে। আমি ছবি লিখে আই থিঙ্ক আমরা মোটামুটি মাইটোসিস কোষ বিভাজনটা বুঝতে পারছি। এখন মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব কী? দৈহিক বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ, ক্ষতস্থান পূরণের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের দেহে এমন কিছু কোষ আছে যাদের আয়ুষ্কাল নির্দিষ্ট, যেমন লোহিত রক্তকণিকা, এটা 120 দিন পর ওই কোষটা মরে যায়, তখন আবার তৈরির জন্য আমার মাইটোসিস কোষ বিভাজন দরকার হয়। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে নিম্ন শ্রেণীর জীবের অযৌন প্রজনন হয়ে থাকে। এছাড়া কি হয়, এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে যখন বিভাজনটা হচ্ছে তখন কিন্তু অপত্য কোষ বা ডটার সেল দুইটাতে মাদার সেল বা মাতৃকোষের মতোই সব কিছু থাকতেছে। ধরো মাতৃকোষে যদি 46টা ক্রোমোজোম থাকে তাহলে অপত্য কোষেও 46টা ক্রোমোজোম থাকবে। মাতৃকোষে ধরো দুইটা মাইটোকন্ড্রিয়া ছিল, এখানেও দুইটা মাইটোকন্ড্রিয়া আসবে, অর্থাৎ তোমার সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন এবং পরিমাণগত ভারসাম্য থাকে। এজন্য বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধির জন্য অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া ও কী করে, ক্রোমোজোমের সংখ্যা আর গুণাগুণ, আমি তো বললামই বারবার বলতেছি 46টা, এবং সব গুণাগুণ একদম গুণ, একদম ধরো একটা একদম যদি তোমার কোষের মধ্যে ক্রোমোজোমগুলো এত মোটা মোটা হয়, ধরো জাস্ট ইম্যাজিন, তাহলে অপত্য কোষ যে দুইটা তৈরি হবে ওগুলো এত মোটা মোটা হবে। জাস্ট বুঝার জন্য বলতেছি। কোষের সংখ্যা এবং গুণাগুণ, গুণাগুণ বলতে বুঝাইছে ডিএনএর সংখ্যা, ডিএনএ কোথায় কীরকম আছে, সব যেহেতু সমান হচ্ছে এই জন্য জীবের দৈহিক বৃদ্ধি সুশৃঙ্খলভাবে হয়। নাহলে দেখো এতটুকু থাকতে তোমার চোখের রঙ একরকম হইতে, এত বড় হইতে হইতে তোমার চোখের রঙ অন্যরকম হয়ে যেত। এছাড়া কি হচ্ছে, অঙ্গজ বৃদ্ধি সাধিত হয়। অঙ্গজ বৃদ্ধি কেন বলতেছি বলো তো? অঙ্গজ বৃদ্ধি বলতেছি এই কারণে যে আমি যখন ছোট থাকি, ধর আমরা ছোট বাচ্চাদের হাত দেখছো না, একদম ছোট থাকে না, ওদের হাতটা এত বড় হচ্ছে কেন? আমি যখন ছোট ছিলাম তো আমার হাত কি এত বড় ছিল না। এটা কিভাবে হচ্ছে? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। এছাড়া আয়ুষ্কাল যাদের নির্দিষ্ট বললাম, এছাড়া দেখা যাচ্ছে যে আমার কোনো একটা ক্ষতস্থান হয়েছে, কোনো জায়গায় কেটে গেছে বা কারো অপারেশন হয়েছে, এরপর ওই জায়গায় যে হিলিং হচ্ছে, এই যে মানুষটা সুস্থ হয়ে উঠতেছে, ওই সময়ও কিন্তু তার মাইটোসিস কোষ বিভাজনের প্রয়োজন হয়। এখন মাইটোসিস কোষ বিভাজন যদি, এখন এখানে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ওই যে মাইটোসিস ভার্সেস মিওসিসের পার্থক্য যখন লিখবা, দেখো মাইটোসিস কোষ বিভাজনের কারণে জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা থাকে। গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা কেন বলছে? কারণ সব গুণাগুণ মাতৃকোষে যেরকম থাকে অপত্য কোষে সেরকম থাকে, গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা। আর মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যার ধ্রুবতা থাকে, প্রজাতির মধ্যে ক্রোমোজোম সংখ্যার ধ্রুবতা থাকে। কেন? কারণ ওই যে নতুন যে জাইগোটটা হচ্ছে ওর মধ্যেও 2n সংখ্যক ক্রোমোজোম থাকতেছে। কিন্তু এইখানে কি হচ্ছে, এখানে হচ্ছে একটা কোষ থেকে, তোমার দেহের মধ্যে একটা কোষ থেকে আরও দুইটা কোষ যখন তৈরি হচ্ছে, ওই নতুন দুইটা কোষের ক্রোমোজোম সংখ্যা আগের কোষটার সমান হচ্ছে।
এছাড়া যদি এটা তো একটা নিয়ন্ত্রণ, ধরো এখন যদি অনেক কোষ হইতে থাকে তাহলে কি মানুষ তো অনেক বড় হয়ে যাবে, এটা কি ঠিক হবে না? সব জায়গায় নিয়ন্ত্রণ দরকার। সো অনিয়ন্ত্রিত কোষ বিভাজন যখন হচ্ছে, অনিয়ন্ত্রিত মাইটোসিস যখন হচ্ছে, তখন কিন্তু সেখানে কি হয়, সেখানে তোমার টিউমার, ক্যান্সার এরকম নানা জিনিসপত্র হয়ে যাবে। যেমন E6 E7 প্রোটিনের যখন সমস্যা হয় তখন প্যাপিলোমা মানে এনোজেনিটাল ক্যান্সার হতে পারে। এছাড়া আমরা আরও দেখি যে যখন হচ্ছে P53, আমাদের বডিতে P53 নামে একটা জিন আছে, ও মেইনলি কী করে, বেশি হতে থাকলে সবাইকে কমায় দেয়। তো ওরও মধ্যেও যদি সমস্যা থাকে তখন দেখা যেতে পারে যে কোষ বিভাজনের নিয়ন্ত্রণটা হারাতে পারতেছে, মানে কোষ বিভাজনের নিয়ন্ত্রণ হারায় যাবে, তখন টিউমার, ক্যান্সার এইসব রোগ হতে পারে। এখন মাইটোসিসের গুরুত্ব আমি মোটামুটি তোমাদেরকে এটা বলেছি। এখানে মিওসিস কোষ বিভাজনে আসা যাক। মিওসিস কোষ বিভাজনে কী হয়, একটা 2n সংখ্যক, তোমাদের উদ্দীপকটা থাকে এরকম 2n থেকে এরকম নতুন 2টা n সংখ্যক কোষ তৈরি করছে, এরপরে এই নতুন 2টা n সংখ্যক থেকে আরও 2টা n সংখ্যক কোষ তৈরি হচ্ছে, এটাকে বলতেছে মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজনে আসলে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে মিওসিস 1 বা রিডাকশনাল সেল ডিভিশন বা হ্রাসমূলক কোষ বিভাজন, রিডাকশনাল বা হ্রাসমূলক কোষ বিভাজন, এই হ্রাসমূলক কোষ বিভাজন কেন বলতেছি, কারণ এই যে 2n থেকে n সংখ্যক হচ্ছে, 2n থেকে কেন n সংখ্যক হওয়া লাগতেছে, কারণ কেননা এই ধরো মায়ের মধ্যে মায়ের জনন কোষ, মায়ের জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 2n থাকবে, সবসময় মাথায় রাখবো জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 2n থাকে। কিন্তু যখন আমরা বলবো জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কত, জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কিন্তু জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কিন্তু n সংখ্যক হবে। জনন কোষ যখন বলবো সেটার ক্রোমোজোম সংখ্যা n সংখ্যক হবে, কিন্তু জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 2n সংখ্যক হবে। এটা মায়ের ক্ষেত্রে। আবার ধরো বাবার ক্ষেত্রেও ক্রোমোজোম সংখ্যা 2n, বাবার জনন মাতৃকোষ, বাবার কিন্তু জনন পিতৃকোষ না, জনন মাতৃকোষই বলবো, বাবার জনন মাতৃকোষ, এই জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যাও হচ্ছে 2n সংখ্যক। এবার কি হবে আমরা দেখব যে এই দুইটা যদি মিলিত হয়ে যেত তাহলে কিন্তু 4n সংখ্যক ক্রোমোজোম সংখ্যা হয়ে ক্রোমোজোম সংখ্যার আমূল পরিবর্তন হয়ে, যেহেতু ক্রোমোজোমের মধ্যে বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে। বংশগতির বৈশিষ্ট্য মানে কি, তোমার যত বৈশিষ্ট্য, জীবের যত বৈশিষ্ট্য আছে সেটা বংশ পরম্পরায় ডিএনএর মাধ্যমে, জিনের মাধ্যমে সঞ্চারিত হয়, জীবের জিনের মাধ্যমে সঞ্চারিত হয়। জিন মানে কিন্তু জিনস না, জিন, এই জিনের মাধ্যমে সঞ্চারিত হয়। এই জিনটা কোথায় থাকে, জিনটা থাকে কিন্তু তোমার ক্রোমোজোমের মধ্যে। এখন ক্রোমোজোম সংখ্যা যদি পরিবর্তন হয়ে যায়, প্রতিটা প্রজাতির জন্য ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট, ক্রোমোজোম সংখ্যার যদি পরিবর্তন হয় তখন আমূল পরিবর্তন হতো এবং ওই প্রজাতি বংশ পরম্পরায় সময়ের সাথে, বিবর্তনের সাথে টিকে থাকতে পারতো না। বিবর্তন মানে কি, কালের পরিক্রমায়, ধরো অনেক বছর আগে থেকে এখন পর্যন্ত যত কিছু চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা ইভলিউশন বা বিবর্তন বলি। বিবর্তনের ধারে ওরা টিকে থাকতে পারতো না। সো 2n হয়ে 4n হয়ে যেত, এবং 4n হয়ে গেলে কিন্তু তারা তখন কি হতো বলো তো, এই 4n হয়ে গেলে পরিবর্তন হয়ে যেত। এবং এই জন্য কি হয় জানো, এই জন্য এই 4nটা আর হবে না। আমরা কি দেখি, 2n থেকে প্রথমে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জনন কোষ তৈরি হয়, n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জনন কোষ তৈরি হয়, এবং যেটা অর্ধেক, যেহেতু এটা ক্রোমোজোম সংখ্যা যেহেতু অর্ধেক, এটাকে আমরা বলি হ্যাপ্লয়েড দশা, এইটাকে আমরা বলি ডিপ্লয়েড দশা, যেহেতু দুইটা করে থাকে। ওই যে বলছিলাম না হোমোলোগাস ক্রোমোজোম, যেহেতু 2 সেট করে থাকে, কি করে প্রতিটা বৈশিষ্ট্যের জন্য আমরা 2টা করে ক্রোমোজোম থাকে, উচ্চতার জন্য 2টা করে ক্রোমোজোম থাকে, একটা বাবার থেকে আসে একটা মার থেকে আসে, এই অবস্থাটাকে বলছি ডিপ্লয়েড। সহজ ভাষায় বললে 2n সংখ্যক অবস্থাটাকে আমরা বলতেছি ডিপ্লয়েড অবস্থা। 2n থেকে যখন n সংখ্যক অর্ধেক হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলতেছি হ্যাপ্লয়েড অবস্থা। এই মায়ের থেকে তুমি n সংখ্যক জনন কোষ পাইলা, বাবার থেকে তুমি n সংখ্যক জনন কোষ পাইলা, এই দুইটা মিলিত হয়ে তখন 2n সংখ্যক জাইগোট গঠন করে। এটা হচ্ছে জাইগোট গঠন করে। কিন্তু এই যে n সংখ্যক তৈরি হচ্ছে, এই তৈরির প্রক্রিয়াটাই হচ্ছে মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজনের 1 নাম্বার, মিওসিস 1-এ এই ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়।
আর এরপরে আরেকটা আছে আমাদের, সেটা হচ্ছে মিওসিস টু। মিওসিস টু সেটা হচ্ছে অনেকটা মাইটোসিস কোষ বিভাজনের অনুরূপ। মাইটোসিস কোনটা? এই যে এন থেকে আবার এন সংখ্যক ক্রোমোজোম তৈরি হয়েছে, এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের অনুরূপ। তাহলে মিওসিস ওয়ান কোনটা? এই যে হলুদ রং দিয়ে যেটা লিখছি সেটা হচ্ছে মিওসিস ওয়ান, আর নীল রং দিয়ে যেটা লিখছি সেটা হচ্ছে মিওসিস টু। মিওসিস টু হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের অনুরূপ, মাইটোসিস কোষ বিভাজনের অনুরূপ, কেননা দেখো ক্রোমোজোম সংখ্যা সমান থাকতেছে। এখন এখানে অর্ধেকটা কিভাবে হচ্ছে? তোমরা মাইটোসিস কোষ বিভাজন মনে করে দেখো, মাইটোসিসে কি হয়েছিল? মাইটোসিসের অ্যানাফেজে আমরা কি বলছিলাম? মাইটোফিজের অ্যানাফেজে আমরা দেখছিলাম এই হচ্ছে আমার ক্রোমোজোম, মেটাফেজের মধ্যে ক্রোমোজোমটা এভাবে থাকে, মেটাফেজের মধ্যে এটা হচ্ছে মেটাফেজ দশা, ধরো এইটা মেটাফেজ দশার মধ্যে এরকমভাবে থাকে। তারপর কি হয়, আমার এখানকার যে সেন্ট্রোমিয়ারটা আছে, সেন্ট্রোমিয়ারটা কি হয়, সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে আমার অ্যানাফেজ দশার মধ্যে আমি একটা ক্রোমোজোম থেকে আমার যেহেতু সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়েছে, সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় এই জন্য আমি অ্যানাফেজ দশার মধ্যে দুইটা অপত্য ক্রোমোজোম পাই, দুইটা অপত্য ক্রোমোজোম, অর্থাৎ আমি একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম পাচ্ছি। যেটা মেটাফেজে একটা ক্রোমোজোম ছিল সেটা অ্যানাফেজে গিয়ে দুইটা ক্রোমোজোম হয়ে গেছে। কোন দুইটা ক্রোমোজোম? এই যে আমি তোমাদেরকে মার্ক করে দেখাচ্ছি, দেখো তখন নতুন একটা সেন্ট্রোমিয়ার নিয়ে, কমলা রঙের একটা নতুন একটা সেন্ট্রোমিয়ার নিয়ে, এই যে ভাগ হয়ে গেছে না, ভাগ হয়ে এটা একটা, এইভাবে কি হয়, একটা ক্রোমোজোম থেকে তুমি দুইটা ক্রোমোজোম পাচ্ছ। একটা ক্রোমোজোম থেকে, আমি অন্য একটা কালার দিই যাতে বুঝতে সুবিধা হয়, একটা ক্রোমোজোম থেকে তুমি দুইটা ক্রোমোজোম পাচ্ছ, লাল আর সবুজ দুইটা ক্রোমোজোম পাচ্ছ। এটা কোথায় হচ্ছে? মাইটোসিসে হচ্ছে। এই জন্য মাইটোসিসে 2n থেকে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ পাও, 46টা। এটাতে একটা ক্রোমোজোম থেকে তুমি দুইটা ক্রোমোজোম পাইছো, এরকম 46টা ক্রোমোজোম থেকে তুমি কয়টা পাবা? 46টা থেকে তুমি পাবা 92টা। এরপর 92টা ভাগ হয়ে একটা এক মেরুতে যাবে, আরেকটা আরেক মেরুতে যাবে, অর্থাৎ একটাতে 46টা যাবে, একটাতে 46টা যাবে। কিন্তু মিওসিস কোষ বিভাজন যখন হবে, মিওসিস কোষ বিভাজনের মিওসিস ওয়ান যখন আসে, মিওসিস ওয়ান যেটা, মিওসিস ওয়ানেরও ধাপ আছে, মিওসিস ওয়ানের অ্যানাফেজ ওয়ান যেটা, অ্যানাফেজ ওয়ানে কি হয়, আমার হোমোলোগাস ক্রোমোজোম থাকে, আমার হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বেঁধে এই জোড়াটা ভেঙে যায়, একটা এই জোড়া না, জোড়ার একটা চলে যায় এক মেরুতে, আরেকটা চলে যায় আরেক মেরুতে। তাহলে যেখানে আগে আমার 46টা ক্রোমোজোম ছিল, 46টা থেকে আমি এখন 23টা, এটা তো মানুষের জন্য বলতেছি, সবার জন্য কিন্তু 46 না। অর্থাৎ আমি যদি সহজে বলি 2n সংখ্যক থেকে n সংখ্যক দুইটা কোষ তৈরি করছে। এখন এই যে দেখো, এই দুইটা আমি লাগায় আঁকছি না, এই যে এখানে নীল আর সবুজ, কেন বলো তো? তোমাদেরকে আমি বলছিলাম যে হোমোলোগাস ক্রোমোজোম, এই হোমোলোগাস ক্রোমোজোম একটা বাবার থেকে আসতেছে, একটা মার থেকে আসতেছে। এখন এখানে কি হয়, অংশের বিনিময় হয়। এই যে নীলটার পুরাটাই নীল, কিন্তু শুধু এই অংশটা সবুজ, এই অংশটা সবুজ, এই অংশটা সবুজ, সবুজটার পুরাটাই সবুজ, শুধু এই অংশটা নীল। তার মানে কি, ওরা অংশের আদান প্রদান করছে, ওরা অংশের আদান প্রদান করছে। এই যে অংশের আদান প্রদান করলো, এটা এইচএসসি থেকে তোমরা পড়বা। এটা পড়ানোর একমাত্র রিজন হচ্ছে মিওসিসের গুরুত্বটা বোঝানোর জন্য, মিওসিসের গুরুত্ব লিখতে হবে তোমাদের, ওটা বোঝানোর জন্য। এখানে ক্রসিং ওভার হয়েছে, কি হচ্ছে? ক্রসিং ওভার। তোমরা এটা লিখতে পারবা যে ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভার হওয়ার মাধ্যমে কি, অংশের আদান প্রদান মানে কি, এই সবুজের মধ্যে যে জিনটা ছিল এটা এখন নীলটার মধ্যে চলে যাচ্ছে, নীলটার মধ্যে যে জিনটা ছিল সে সবুজের মধ্যে চলে আসতেছে, আদান প্রদান হচ্ছে। কিন্তু ওরা কি একসাথে থাকবে? ওরা একসাথে থাকবে না। এই যে n সংখ্যক কোষ তৈরি হয়েছে না, 2n থেকে n সংখ্যক কোষ, একটাতে হয়তো পুরা নীলটার বৈশিষ্ট্য, ছোট্ট একটু সবুজটার বৈশিষ্ট্য যাবে, আর আরেকটাতে হয়তো
পুরা সবুজটার বৈশিষ্ট্য, একটাতে একটু নীলটার বৈশিষ্ট্য যাবে, তাইলে কি বৈশিষ্ট্যের চেঞ্জ হচ্ছে। তার মানে দেখো আমার মধ্যেও 46টা ক্রোমোজোম আছে, তোমার মধ্যেও 46টা ক্রোমোজোম আছে, কিন্তু আমরা দেখতে একদম আলাদা। আবার আমি আর আমার ভাই মানে একই বাবা মায়ের দুইটা সন্তানও কিন্তু দেখতে ডিফারেন্ট হয়। কেন? ওরা দুজনই কিন্তু সেম বাবা মার বাচ্চা কাচ্চা। টুইনদের মধ্যে দেখবা অনেক টুইন আছে, টুইন কিন্তু দেখতে সেম না, মানে হয়তো কিছু জায়গায় চোখ দেখতে হয়তো সেম, নাক হয়তো সেম, কিন্তু দেখতে আলাদা। কেন? কারণ ওরা বাবা মা সেম হওয়ার পরও এই যে এনের মধ্যে একটাতে একজন হয়তো এই নীল ক্রোমোজোমটা পেয়েছে, নীলটার মধ্যে কি হয়েছে, পুরাটা নীল শুধু একটু সবুজ আছে, পুরাটা সবুজ একটু নীল আছে, তাই না? এই জন্য বৈশিষ্ট্যের পরিবর্তন হচ্ছে, বৈশিষ্ট্যের পরিবর্তন বা বৈচিত্র্য আসতেছে। এই বৈচিত্র্যটা কিসের মাধ্যমে আসে? মিওসিস কোষ বিভাজনের ক্রসিং ওভারের মাধ্যমে। মিওসিস কোষ বিভাজনের ক্রসিং ওভারের মাধ্যমে কি আসে? বৈচিত্র্য আসে, বৈচিত্র্য আসে। তাহলে এই স্লাইড থেকে আমরা কি শিখলাম? প্রথমত কোথায় অর্ধেক হচ্ছে, কিভাবে 2n থেকে n সংখ্যক হচ্ছে। এই যে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া অ্যানাফেজ 1 দশায় ভেঙে যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু সেন্ট্রোমিয়ারের ভাগ হচ্ছে না। আমরা মাইটোসিসের অ্যানাফেজে দেখছিলাম সেন্ট্রোমিয়ার ভাগ হচ্ছে, মিওসিসের অ্যানাফেজে দেখলাম হোমোলোগাস ক্রোমোজোম জোড়াটা আলাদা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কিভাবে 2n থেকে n সংখ্যক হয়। আরেকটা প্রশ্ন হচ্ছে বৈচিত্র্য কিভাবে আসে। এখানে ক্রসিং ওভার হয়, অ্যানাফেজে না, আরেকটা দশায়, প্রোফেজ দশায় তোমার ক্রসিং ওভার হয়, ওখানে বৈচিত্র্য আসে। এখন এই বৈচিত্র্য আসার সুবিধা কি? বৈচিত্র্য আসার সুবিধা হচ্ছে ধরো একটা প্রজাতির সকল জীবের জেনেটিক বৈশিষ্ট্য সেম, তাহলে কি হলো, ওই যে কোনো একটা রোগ আসলে ওই প্রজাতির সকল জীব মারা যাবে। এই জন্য বৈচিত্র্য যত বেশি হবে, সময়ের সাথে পরিবেশে যত চেঞ্জ আসবে, সময় যাচ্ছে, মাসের পর মাস, বছরের পর বছর যাচ্ছে, এর কারণে পরিবেশে যে পরিবর্তন আসবে ওই পরিবর্তনের সাথে ওই প্রজাতির খাপ খাইয়ে নিয়ে বেঁচে থাকার চান্সেস বেড়ে যাবে, অর্থাৎ অভিযোজন ক্ষমতা বাড়বে। অর্থাৎ বৈচিত্র্য যত বাড়বে, বৈচিত্র্য যত বাড়বে অভিযোজন ক্ষমতা তত বাড়বে, অভিযোজন ক্ষমতা তত বাড়বে। এই জিনিসটাই ব্যাখ্যা করার জন্য তোমাদেরকে এত কিছু বললাম। আরেকটা বিষয় হচ্ছে, আমি তো তোমাদেরকে 2n থেকে n সংখ্যক কীভাবে হয় এর দেখিয়েছিলাম। এরপর n থেকে আবার যখন বিভাজন হয় সেটাকে আমরা মিওসিস 2 বিভাজন বলি। এই মিওসিস 2 বিভাজনটা একদম মাইটোসিসের মতো করে দেখা যাচ্ছে, মাইটোসিস যেভাবে হয় সেভাবেই হয়। তোমাদের মিওসিসের ইন ডিটেলস লাগবে না, তোমাদের এই চ্যাপ্টার থেকে মূলত কী লাগবে, মাইটোসিসের পর্যায়গুলোর কোন পর্যায়ে কী কী হচ্ছে, মাইটোসিসের গুরুত্ব, মাইটোসিস অনিয়ন্ত্রিত হলে কি হবে, ওই যে টিউমার ক্যান্সার বললাম, মিওসিস কোষ বিভাজন হ্রাসমূলক কোষ বিভাজন কেন, মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব, মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের তুলনামূলক আলোচনা, তারপর কোনটা ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখতেছে, কোনটা প্রজাতি, ওই যে গুরুত্ব এক একটা লাইন তুলে দিবে, লাইন তুলে দিয়ে তোমাকে ব্যাখ্যা করতে বল। মিওসিস কোষ বিভাজন, তারপর মিওসিস কোষ বিভাজন না হলে কি হতো, মিওসিস কোষ বিভাজন কোথায় হয়, এটা জনন মাতৃকোষে হয়, জনন মাতৃকোষে মিওসিস কোষ বিভাজন হয়, জনন মাতৃকোষে মিওসিস কোষ বিভাজন হয়ে আমি n সংখ্যক ক্রোমোজোম পাচ্ছি। কিন্তু জনন কোষ যদি কেউ বলে, অর্থাৎ যেটা আমার জনন কোষ, অর্থাৎ যেটা আমার n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ, সেখানে কিন্তু আমার মিওসিস কোষ বিভাজন হবে। কেন? তখন একটা জনন কোষের সংখ্যা বেড়ে আরও একাধিক জনন কোষ তৈরি হবে। তাহলে প্রশ্নে যদি আসে জনন মাতৃকোষে কোন কোষ বিভাজন হচ্ছে, উত্তর হবে মিওসিস। আর যদি বলে জনন কোষে কোন কোষ বিভাজন হচ্ছে, অ্যান্সার হবে মাইটোসিস। এছাড়া কোথায় হয়, মজবর্গীয় উদ্ভিদের, হ্যাপ্লয়েড উদ্ভিদের, শৈবাল এবং মজ জাতীয় হ্যাপ্লয়েড উদ্ভিদ যারা আছে, মানে যাদের জীবনচক্রের অনেকটা অংশই হ্যাপ্লয়েড দশার উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ n সংখ্যক দশার উপর ডিপেন্ডেন্ট, তাদের ডিপ্লয়েড মাতৃকোষ থেকে হয়ে থাকে। এছাড়া পরাগধানী ডিম্বকের মধ্যে হয়, তারপর প্রাণীদের শুক্রাশয় ডিম্বাশয় হয়। কোথায় হয়? মাইটোসিস এবং মিওসিস কোথায় হয়? মাইটোসিস, মিওসিস কোথায় হয়, এই প্রশ্নটা অনেকবারই পাবা। তারপর হচ্ছে এখানে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে এই যে বৈশিষ্ট্যর পরিবর্তন আসতেছে, এই কারণে দেখা যাচ্ছে ব্যাঙের একটা প্রজাতি থেকে আরেকটা প্রজাতি, এই যে আমরা অনেক সময় দেখি না জেনেটিক ইঞ্জিনিয়ারিং করতেছে, একটা ধানের জাত থেকে হয়তো আমি 20 মন ধান পাচ্ছি, এরপর উচ্চ ফলনশীল ধানের জাত তৈরি করতেছে, এটাও কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে, কিন্তু ওখানে মিওসিস কোষ বিভাজনও আছে, মিওসিসের ক্রসিং ওভার। তারপরে এই যে এখানে দেখানো আছে যে মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব, আমি তোমাদেরকে যেটা বলছি আর কি, মূলত ওগুলাই এখানে ব্যাখ্যা করে বলছে যে বৈচিত্র্য সৃষ্টি করে প্রজাতির টিকে থাকার সম্ভাবনা বাঁচায় দেয়। ওই যে বললাম অভিযোজন ক্ষমতা বাড়ায় দেয়, যত বৈচিত্র্য হবে তত হচ্ছে অভিযোজন ক্ষমতা বেশি হবে। দ্যাটস অল। এখানে তোমাদের জন্য কিছু ছবি আছে, আমি ছবিগুলো অন্যান্য জায়গা থেকে এনে লাগাই দিছি। এটা হচ্ছে তোমার ইন্টারফেস। এরপর দেখো প্রোফেজ দশায় কোষটা একটু বড় হয়েছে, ক্রোমোজোমগুলো সংখ্যা তুমি দেখতে পাচ্ছ, ক্রোমোজোমগুলোকে আলাদা আলাদা করে, এখানে কিন্তু ক্রোমাটিন জালিকা ছিল।
এরপর তুমি দেখছো যে এখানে কি হচ্ছে, স্পিন্ডল যন্ত্র আবির্ভাব হয়েছে প্রোমেটাফেজে। মেটাফেজে এসে মাঝ বরাবর অবস্থান করছে। শেষমেশ গিয়ে অ্যানাফেজে এদের ভি শেপ দেখতে পারতেছে এবং টেলোফেজে গিয়ে 2 মেরুতে অবস্থান করছে এবং দেখো এই যে ডট 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 কোষ প্লেট গঠন। তারপর শেষমেশ কি হয়েছে, সাইটোকাইনেসিস হয়ে গেছে। আমরা কিছু এমসিকিউ দেখি কি আছে, অ্যাক্রোসেন্ট্রিক, ওই যে বলছিলাম মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, অ্যানাফেজ দশায় VLJI, এটা রিলেটেড অনেক এমসিকিউ তোমরা পাবা। তারপর কোষ বিভাজনের কোন ধাপে, এবার এরকম প্রশ্ন আসবে কোন ধাপে এটা হয়, মেটাফেজ ধাপে নিচের কোনটা হয়, অ্যানাফেজ ধাপে নিচের কোনটা হয়, কোন ধাপে VLJI আকার ধারণ করে, এই টাইপের প্রশ্ন পাবা মোস্টলি। দিস ইজ দ্য চ্যাপ্টার। তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও, অ্যান্ড আইল সি ইউ গাইস নেক্সট টাইম। আমি চেষ্টা করছি সব কিছু একদম ভেঙে যত সহজ করে বোঝানো যায় বোঝাইতে। তারপর তোমাদের কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকলে আমাকে জানিও, অ্যান্ড আইল সি ইউ গাইস নেক্সট টাইম। আল্লাহ হাফেজ।